আজ আমার গল্পের লেখক হলেন হেমেন্দ্র কুমার রায়, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1888 সালের 2রা সেপ্টেম্বর এবং তার মহাপ্রয়াণ ঘটে 1963 সালের 18ই এপ্রিল। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি সেরা ভয় সেরা থ্রিলার বই থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন সাহিত্যম এবং সম্পাদনা করেছেন সমুদ্র বসু। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প মরার মৃত্যু। ভৈরবের পরিচয়। যে ঘটনার কথা বলবো সেটা কেউ বিশ্বাস করবেন কিনা জানি না। সত্যি কথা বলতে কি, সেটা বিশ্বাস করবার মতো কথাও নয়। বিংশ শতাব্দীতে কলকাতা শহরে বসে এমন ঘটনার ধারণাও করা অসম্ভব। যদিও কলকাতা মেডিকেল কলেজের ছাত্র দিলীপ কুমার সেন এই ঘটনার আগাগোড়ায় লিপিবদ্ধ করে রেখেছে এবং তার সাক্ষীর অভাব নেই, তবু সমস্ত রহস্যই যে স্পষ্ট ও পরিষ্কার হয়েছে এমন কথা বলা যায় না। যেসব ঘটনা অলৌকিক, পার্থিব জগতে তাদের অস্বাভাবিকতার যুক্তিসঙ্গত কারণ আবিষ্কার করা সহজ নয়। আমরাও সে চেষ্টা করব না, কেবল সোজা কথায় সমস্ত ব্যাপারটা পাঠকদের কাছে বর্ণনা করব। যাদের বিশ্বাস করতে ইচ্ছা হবে না তাদের বিরুদ্ধে আমার কিছুই বলবার নেই। দিলীপ আজ 4 বছর কলকাতার মেডিকেল কলেজের ছাত্র জীবন যাপন করছে। সে নির্জনতা ভালোবাসত বলে টালিগঞ্জের এমন এক জায়গায় বাসা নিয়েছিল যেখানে লোকালয় কম, মাঠ ময়দান ও গাছপালাই বেশি। টালিগঞ্জ ট্রাম ডিপোর পিছন দিয়ে যে সুদীর্ঘ রাস্তাটি সোজা গড়িয়াহাটার দিকে অগ্রসর হয়ে গেছে, দিলীপের বাসা বাড়িটি ছিল তারই এক ধারে। তার পরবার ঘরে বসে চারিদিকে তাকালে দেখা যায় কেবল সুনীল আকাশ, সবুজ মাঠ আর দূরে ও কাছে বন জঙ্গলের জীবন্ত ছবি। কোথাও কোনো গোলমাল নেই, মাঝে কেবল দ্রুতগামী মোটরের কর্কশ চিৎকার আশেপাশের মৌনব্রত ভাঙবার অল্প স্বল্প চেষ্টা করে। কিন্তু বাসা বাড়িতে দিলীপ খালি একলাই থাকতো না। একতলাটি ছিল দিলীপের এবং দোতলায় বাস করত ভৈরব চন্দ্র চৌধুরী নামে আরেকটি যুবক। তার সঙ্গে এখনো দিলীপের ভালো করে পরিচয় হয়নি, কারণ ভৈরব অল্পদিনই এই বাসায় এসে উঠেছে। একদিন সকালে কতগুলো মরার হাড় ও মোটা ডাক্তারি কেতাবের মাঝখানে বসে দিলীপ নিজের মনেই পড়াশোনা করছে। এমন সময় তার 2 বন্ধু প্রতাপ ও অবনী এসে হাজির। এদেরও দুজনের বাড়ি টালিগঞ্জেই এবং তারা প্রায়ই দিলীপের সঙ্গে গল্প করতে আসত। বই থেকে মুখ তুলে দিলীপ শুধু হলো, কি হে, সকালবেলায় কি মনে করে? প্রতাপ একখানা চেয়ারের উপর বসে পড়ে বললে, আমি এসেছি তোমার সঙ্গে গল্প করতে, আর অবনী এসেছে তার হবু ভগ্নিপতির সঙ্গে দেখা করতে। দিলীপ একটু আশ্চর্য হয়ে বললে, আমার বাড়িতে অবনীর হবু ভগ্নিপতি? তার মানে তোমার বাসায় যে ভৈরবচন্দ্রের আবির্ভাব হয়েছে তারই সঙ্গে অবনীর বোনের বিয়ের কথা হচ্ছে যে? বটেই, তা তো আমি জানতাম না। ভৈরববাবু তাহলে একটু ভালো পাত্র, বিয়ের বাজারে তার দাম আছে। অবনী হাসতে হাসতে বললে, ঘটকরা তো তাই বলছে, কিন্তু প্রতাপ তা স্বীকার করে না। কেন? প্রতাপ বললে, ভৈরবকে আমি কিছু কিছু চিনি, তার নাম বা স্বভাব কিছুই মিষ্ট নয়। দিলীপ বললে, ভৈরব বাবুর কথা আমি কিছুই জানি না, কিন্তু তার সম্বন্ধে তোমার আপত্তির কারণ কি? ভৈরব হচ্ছে ভব ঘুরে, তার বয়স 30-এর বেশি নয়, কিন্তু এই বয়সেই সে মিশর, আরব, পারস্য, চীন আর জাপান প্রভৃতি দেশ ঘুরে এসেছে। দেশ ভ্রমণ কি দোষের বিষয়? না, লোকে নানান উদ্দেশ্যে দেশ ভ্রমণ করে, কিন্তু ভৈরব যে কিসের খোঁজে দেশে দেশে ঘুরে বেড়ায় তা শিবের বাবাও জানেন না। তার দেশ ভ্রমণের উদ্দেশ্য অত্যন্ত সন্দেহজনক। সে যে দেশেই গিয়েছে সেখান থেকেই নানান সব সেকেলে জিনিস সংগ্রহ করে এনেছে। তার মতন একেলে ছেলের অত সেকেলে জিনিস সংগ্রহ করবার ঝোঁক কেন, তারও খবর কেউ রাখে না। এসব রহস্য আমি পছন্দ করি না। দিলীপ সকৌতুকে হেসে উঠে বলল,
তুমি দেখছি অকারণেই ভৈরববাবুর উপর খাপ্পা হয়েছ। ভৈরববাবু সেকেলে জিনিস সংগ্রহ করবার বাতিক থাকতে পারে, কিন্তু তার মধ্যে তো আমি কিছু অন্যায় দেখছি না। প্রতাপ বললেন, তাহলে তার স্বভাবের একটু পরিচয় দিই, শোনো। নন্দলালকে তুমি চেনো তো? সেও মেডিকেল কলেজে পড়ে। এই পরশু দিনই নন্দলালের সঙ্গে ভৈরবের রীতিমতো একটা ঠোকাঠুকি হয়ে গেছে। কিরকম কিরকম? তোমার মনে আছে বোধহয়? পরশু সকালে কিরকম বর্ষা নেমেছিল। সেই সময় টালিগঞ্জের একটা খুব সরু গলির ভেতর দিয়ে ভৈরব কোথায় যাচ্ছিল। পথের ওদিক দিয়ে মাথায় একটা মস্ত বড় শাকসবজি ঝুড়ি নিয়ে এক বুড়ি আসছিল বাজারের পানে। বদমাইশ ভৈরবটা কি করলো জানো? সেই বুড়ি বেচারিকে এমন এক ধাক্কা মেরে এগিয়ে গেল যে ঝুড়ি শুদ্ধ বুড়ি পড়লো গিয়ে পাশের এক খানার ভিতর মুখ গুজরে। দৈবক্রমে নন্দলালও ঠিক সেই সময় সেখানে এসে পড়ে। ভৈরবের নিষ্ঠুরতা দেখে নন্দলাল একেবারে ক্ষেপে গেল। সে তখনই ভৈরবকে রীতিমতো উত্তম মধ্যম দিতে কসুর করলে না। এরপরেও কি আর ভৈরবের উপর কারো শ্রদ্ধা থাকতে পারে? এই লোকের সঙ্গেই অবনী দিতে চায় তার বোনের বিয়ে। আশ্চর্য! অবনী অপ্রতিভ স্বরে বললে, কি করব ভাই, বাবার ইচ্ছের বিরুদ্ধে আমার কি কথা কওয়া উচিত? ভৈরব নাকি ধনীর ছেলে, তার উপরে গ্র্যাজুয়েট। বাবার মতে এমন পাত্র নাকি হাতছাড়া করতে নেই। আর আমি আজ পাকা দেখার দিন স্থির করতে এসেছি। প্রতাপ বললে, তাহলে তুমি তাড়াতাড়ি ভৈরবচন্দ্রের চন্দ্রমুখ দর্শন করে এসো। ততক্ষণে আমি দিলীপের স্টোভ জেলে একটু চা তৈরির চেষ্টা করি। দিলীপ আবার একটা মরার মাথার খুলি টেনে নিয়ে বললে, দেখো ভাই অবনী, বিয়ের পরে তোমার বোন সুখী হবেন কিনা জানি না, কিন্তু বিয়ের দিনে যেন আমরা লুচি মন্ডা থেকে বঞ্চিত না হই। কে চেঁচায়, কেন চেঁচায়? চা পান করে প্রতাপ চলে গেলে পর দিলীপ আবার ভালো করে পড়ায় মন দেওয়ার চেষ্টা করছে। এমন সময় হঠাৎ বিষম তোরে বৃষ্টি নামল। টালিগঞ্জে সেই নির্জন ও অন্ধকার মাঠের শূন্যতা বৃষ্টি ও ঝড়ের কোলাহলে পূর্ণ হয়ে উঠল। দিলীপ উঠে জানালাগুলো বন্ধ করে ঘরের দরজাটাও বন্ধ করতে যাচ্ছে। এমন সময় অবনী নিচে নেমে এসে ব্যস্ত হয়ে বললে, দরজা বন্ধ করছো কি হে? এই বৃষ্টিতে আমি যাবো কোথায়? দিলীপ বললে, কে তোমায় যেতে বলেছে? ঘরের ভেতরে এসো। ইজি চেয়ারে শুয়ে চুপ করে বৃষ্টির গান শোনো, আর আমি নিজের মনে লেখাপড়া করি। অবনী ঘরে ঢুকে ইজি চেয়ারে বসে পড়ে বললে, এই বাদলায় রাখো তোমার লেখাপড়া, এসো খানিকটা গল্প গুজব করা যাক। দিলীপ অনিচ্ছা সত্ত্বেও বই মুড়ে বললে, আজ যখন শনি অবতারে তোমাদের আবির্ভাব হয়েছে, তখন আমার লেখাপড়া যে হবে না সেটা আগেই বুঝতে পেরেছি। বেশ, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। বাইরে পড়তে লাগলো বৃষ্টি, আর ভিতরে চলতে লাগলো দুই বন্ধুর গল্প। 1 ঘন্টা পরেও বাইরের বৃষ্টি ও ভিতরের গল্প থামবার কোনো লক্ষণই দেখা গেল না। ঘরের ঘড়িতে টুং টুং করে যখন 11টা বেজে গেল, অবনীর তখন খেয়াল হলো যে তাকে আজ বাড়িতে ফিরতে হবে। কিন্তু জানালার উপরে তখনও ঝোড়ো হাওয়ার ধাক্কার সঙ্গে বৃষ্টি পড়ার অশ্রান্ত শব্দ হচ্ছে। দিলীপ বললে, বাবু, আজ বাড়ি ফেরার কথা ভুলে যাও। এখান থেকে বেরোলে তোমায় সাঁতার কাটতে হবে। অবনী উঠে দাঁড়িয়ে বলল, তাই সই, বাবা আমার অপেক্ষায় বসে আছেন সব কথা শুনবার জন্য, চললুম। সে এগিয়ে গিয়ে ঘরের দরজাটা খুললে। সঙ্গে সঙ্গে সেই বৃষ্টি ও ঝড়ের শব্দের ভিতরেই বাহির থেকে ভেসে এলো একটা ভীত আর্ত চিৎকার। অবনী চমকে ফিরে দাঁড়ালো। দিলীপ ও লাফ মেরে উঠে দাঁড়িয়ে বিস্মিত কণ্ঠে বলল, কে চিৎকার করলে? দুই বন্ধুই দরজার কাছে উৎকর্ণ হয়ে দাঁড়িয়ে রয়েছে। আগেই বলেছি, দিলীপের বাসা যে জায়গায়, তার কাছে কোনো লোকালয় নেই। এই ঝড় জলে পথেও কোনো লোক থাকবার কথা নয়। এখানে কে চিৎকার করবে? অবনী ভয়ে ভয়ে বললে, অন্ধকারে কেউ পথে মোটর চাপা পড়লো নাকি? দিলীপ ঘাড় নেড়ে বলল, পাগল, পথ এখন জলের তলায়, সেখানে মোটর চালাবার শখ কারুর হবে না। আবার শোনা গেল কেউ যেন দারুণ আতঙ্কে প্রায় অবরুদ্ধ স্বরে নিজের ইচ্ছার বিরুদ্ধেই আর্তনাদের পর আর্তনাদ করছে। এবারে বেশ বোঝা গেল শব্দটা আসছে দিলীপের বাসার উপরতলা থেকেই। অবনী কম্পিত স্বরে বললে, এ যে ভৈরববাবুর গলা, তিনি তো ঘরে একলা আছেন, কি দেখে তিনি ভয় পেয়েছেন?
দিলীপ কয়েক পথ অগ্রসর হয়ে বলল, সেটা জানতে হলে আমাদের উপরে যেতে হবে। অবনী বললে, তাহলে আমি উপরে যাই, এইখানে দাঁড়াও। ভৈরববাবু তার ঘরে বাইরের লোক আসা পছন্দ করেন না। পছন্দ করেন না কেন? তার ঘরের সাজসজ্জা অদ্ভুত। বাইরের লোক সেসব দেখলে কেবল অবাকই হবে না, ভয় পেতেও পারে, তাকে পাগলও ভাবতে পারে। বলেই অবনী দ্রুত পদে সিঁড়ি দিয়ে উঠে গেল। দিলীপ সেইখানে চুপ করে দাঁড়িয়ে বিস্মিত মনে অবনীর কথাগুলো ভাবতে ভাবতে শুনতে লাগলো ভৈরবের বদ্ধ কণ্ঠের অস্ফুট কাতরানি। তারপরই শোনা গেল উপর থেকে অবনীর ব্যস্ত কণ্ঠস্বর, দিলীপ, দিলীপ, শিগগির 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 উপরে এসো, ভৈরববাবু মরমর হয়েছেন। দিলীপ 3-4 লাফে দোতলা সিঁড়িগুলো পার হয়ে ভৈরবের ঘরের সম্মুখে গিয়ে দাঁড়ালো। খোলা দরজা দিয়ে উজ্জ্বল বিদ্যুৎ আলোকে ঘরের ভিতরটা স্পষ্ট রূপে তার চোখের সামনে ভেসে উঠল। ঘর দেখে সত্যি সত্যি তার চক্ষু স্থির হয়ে গেল। এমন দৃশ্য সে জীবনে আর কখনো দেখেনি। পণ্ডিতরা প্রাচীন মিশরের মাটি খুঁড়ে অতীতের সমাধি মন্দির প্রভৃতি থেকে যেসব অদ্ভুত মূর্তি আবিষ্কার করেছেন, দিলীপ অনেক কেতাবে তাদের অসংখ্য ছবি দেখেছে। ঘরের দেওয়ালের সামনে দাঁড় করানো রয়েছে সেরকম অনেকগুলো ছোট বড় কাঠের মূর্তি। মূর্তিগুলোর চেহারা মানুষের মতোই, কিন্তু তাদের কারুর মাথা ষাঁড়ের মতো, কারুর মাথা সারস পাখির মতো, কারুর বা বিড়াল কি পেঁচার মতো। এরাই ছিল প্রাচীন মিশরের দেবদেবী। ঘরের কড়িকাঠ থেকে ঝুলছে একটা কুমিরের মৃতদেহ। দিলীপ জানত কুমিরও ছিল প্রাচীন মিশরীয়দের কাছে দেবতা স্থানীয়। ঘরের মাঝখানে একটা বড় টেবিলের উপরে প্রাচীন মিশরের একটা কফিন বা মমির বাক্স, তার ডালা খোলা, এবং তারই ভিতরে দাঁড়িয়ে রয়েছে একটা মিশরি মমি বা মানুষের সুরক্ষিত মৃতদেহ। কলকাতার জাদুঘরে দিলীপ একটা মমি দেখেছিল। সেটা হচ্ছে কয়েক হাজার বছর আগেকার একটি মিশরীয় মৃতদেহ। সেই মরাটার দেহ কলকাতার স্যাঁতস্যাঁতে আবহাওয়া এসে শীঘ্রই জীর্ণ হয়ে পড়েছে। তাই আগে সেটা দাঁড় করানো ছিল বটে, কিন্তু এখন তাকে শুইয়ে রাখতে হয়েছে। জাদুঘরের ওই মমিটা হচ্ছে স্ত্রীলোকের মৃতদেহ। তার দেহে নানান জায়গা খসে পড়েছে, কিন্তু আজ সে চোখের সামনে প্রাচীন মানুষের যে সুরক্ষিত দেহটা দেখলে, এটা পুরুষের দেহ, আর এমন পূর্ণাঙ্গ ও জীবন্তের মতো দেখতে যে তাকে মৃতদেহ বলে কল্পনাও অসম্ভব। যদিও হাজার হাজার বছরের মহিমায় তার গায়ের রং অস্বাভাবিক রূপে কালো হয়ে গিয়েছে, তার সমস্ত শরীর রীতিমতো অস্থিচর্ম সার হয়ে গিয়েছে, তবু তার শুকনো বিভৎস মুখের দিকে তাকালে মন এক অপার্থিব ভয়ে পরিপূর্ণ হয়ে যায়। মমিটার ঠিক পায়ের তলাতেই ঘরের মেঝের উপরে লম্বা হয়ে পড়ে রয়েছে ভৈরবচন্দ্রের দেহ, এবং হাতে রয়েছে কোষ্ঠী ঠিকুজির মতো পাকানো একখানা আধখোলা লম্বা কাগজ। দিলীপ বুঝলে সেখানা হচ্ছে প্রাচীন মিশরের প্যাপিরাস পাতার পুঁথি। অবনী কাতর কণ্ঠে বলে উঠল, ভৈরববাবু বোধহয় আর বাঁচবেন না। দিলীপ হচ্ছে মেডিকেল কলেজের ছাত্র, এত সহজে কাতর হবার পাত্র নয়। সে ধীরে ধীরে এগিয়ে ভৈরবের পাশে গিয়ে বসে পড়ল এবং তার দেহটা পরীক্ষা করে বলল, ভয় নেই অবনী, ভৈরববাবু কেবল অজ্ঞান হয়ে গেছেন। তুমি এগিয়ে এসে এর পা দুটো ধরো, মাথার দিক আমি ধরছি। এখন চলো, একে এই সোফার উপরে শুইয়ে দিতে হবে। জলের কুজোটা নিয়ে এসো, ভৈরববাবুর মুখে আর বুকে জলের ঝাপটা দাও। কিন্তু এর এমন দশা হলো কেন? অবনী বললে, জানি না, ঘরে এসে ওকে আমি এই অবস্থাতেই দেখেছি। দিলীপ ভৈরবের বুকের ওপর হাত রেখে বললে, এর বুক যেন হাঁপড়ের মতন উঠছে নামছে। বেশ বোঝা যাচ্ছে ভয়ানক কিছু দেখেই ইনি ভীষণ ভয় পেয়েছেন। অবনী বললে, তাহলে হয়তো যত নষ্টের গোড়া ওই মমিটা। মমি কিরকম? ওই কত হাজার বছরের পুরনো মরা দেখলে কার না ভয় হয়। জ্যান্ত মানুষের পক্ষে এসব ভুতুরে ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করা ভালো নয়। কিছুকাল আগে আর একবারও একে আমি এই অবস্থা দেখেছিলাম। সেদিনও ইনি এই ভুতুরে মূর্তিটার পায়ের তলায় এমনি ভাবেই অজ্ঞান হয়ে পড়েছিলেন। মমিটাকে নিয়ে ইনি কি করতে চান কে জানে। ভৈরববাবুর মাথায় বোধহয় ছিট আছে। এইসব জিনিস নিয়ে নাড়াচাড়া করাই হচ্ছে তার বাতিক। আমি কত মানা করি, বলি জীবন্তের সঙ্গে মৃতের সম্পর্ক রাখা ভালোও নয়, উচিত নয়। শুনে উনি হাসেন, বলেন, এ হচ্ছে আমার সব সাধনা। চুপ, রোগীর জ্ঞান ফিরে আসছে। ভৈরবের মুখ এতক্ষণে সাদা ফ্যাকাশে দেখাচ্ছিল।
এইবার তার উপরে একটু একটু করে রঙের আভাস ফুটে উঠছে। তার শ্বাস প্রশ্বাসও ক্রমে স্বাভাবিক হয়ে এল। খানিক পরে সে চোখ খুলে ঘরে এদিক ওদিককে তাকিয়ে দেখলে। হঠাৎ তার চোখ পড়ল মমির দিকে। সঙ্গে সঙ্গে সে উঠে বসলো এবং তারপরেই এক লাফে এগিয়ে গিয়ে পাকানো প্যাপিরাস কাগজে সেই পুঁথিখানা তুলে নিয়ে তাড়াতাড়ি টেবিলের একটা টানার ভিতর পুড়ে ফেললে। তারপর ফিরে দাঁড়িয়ে ক্রুদ্ধস্বরে বললে, আমার ঘরে বাইরের লোক কেন? আপনাদের কি দরকার? অবনী আহত স্বরে বললে, দরকার আমাদের কিছুই নেই, আপনি চিৎকার করে কাঁদছিলেন, তাই শুনে আমরা এসেছি সাহায্য করতে। ভৈরব অপ্রতিভ স্বরে বললে, এই যে দিলীপ বাবু, আমার এখন মাথা ঠিক নেই, কি বলতে কি বলে ফেলেছি, আপনারা আমাকে মাফ করবেন। ভাগ্যিস আপনারা এসেছিলেন, নইলে কি যে হতো জানি না। আমি কি নির্বোধ, আমি কি নির্বোধ। বলতে বলতে আবার সোফার উপর গিয়ে বসে পড়ে দুই হাতের ভিতরে মুখ ঢেকে ফেললে। অবনী ভৈরবের কাছে গিয়ে তার মাথার উপর হাত রেখে বললে, ভৈরব বাবু, আপনি আগুন নিয়ে খেলা করছেন। নিশুতি রাতে মমি নিয়ে নাড়াচাড়া করা মানুষের উচিত নয়। কিসে কি হয় বলা যায় না। ভৈরব মুখ তুলে মৃদু স্বরে বললে, অবনী বাবু, আমি যা দেখেছি তা যদি আপনিও দেখতেন তাহলে এতক্ষণ নিশ্চয়ই পাগল হয়ে যেতেন। কি দেখেছেন আপনি? ভৈরব হঠাৎ গলার স্বর বদলে বললে, না এমন কিছুই নয়। আমি বলছি কি, দুপুর রাতে মমির সঙ্গে থাকতে হলে অনেকেরই সাহসে কুলোবে না। এ কি, আপনারা চলে যাচ্ছেন নাকি? না না, এখনই যাবেন না, আর একটু বসুন। অবনী বললে, ঘরের ভেতরে কিসের গন্ধ? দম যেন বন্ধ হয়ে আসছে। টেবিলের উপরের একটা পাত্র থেকে শুকনো পাতার মতো কি কতগুলো তুলে নিয়ে একটা জ্বলন্ত ধনুচের ভিতর নিক্ষেপ করে ভৈরব বললে, এ হচ্ছে মিশরি পুরুষদের পবিত্র ধুনো। আচ্ছা অবনী বাবু, আমি কতক্ষণ অজ্ঞান হয়েছিলুম? বেশিক্ষণ নয়, মিনিট 5-6। ভৈরব একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, অচেতনতা হচ্ছে একটা অদ্ভুত জিনিস। অচেতনতার মধ্যে সময়ের মাপ নেই। অজ্ঞান হয়ে থাকলে কেউ বুঝতে পারে না তার অসারতার ভিতর দিয়ে কয়েক মুহূর্ত কি কয়েক সপ্তাহ কেটে গেছে। টেবিলের উপরে ওই যে মৃত মানুষটিকে দেখছেন, প্রাচীন মিশরে ও বেঁচে ছিল 4000 বছর আগে। কিন্তু ওকে যদি এখনই জাগাতে পারা যায়, ও হয়তো বলবে মিনিট খানেক আগেই ও বেঁচে ছিল। দিলীপ বাবু, এই মমিটা খুব চমৎকার নয়? পচা মরা কাটাই হচ্ছে দিলীপের ব্যবসা। নরদেহের নারী নক্ষত্র তার জানা আছে। মমিটার সামনে গিয়ে দাঁড়িয়ে সে তাকে ভালো করে আবার দেখতে লাগলো। তার দেহের মাংস শুকিয়ে গিয়েছে বটে, কিন্তু কোথাও কোনো অঙ্গ প্রত্যঙ্গের অভাব নেই। হাড়ের উপরে চামড়া এখনো টাইট হয়ে চেপে আছে। দুই কানের উপরে রুক্ষ ঝাঁকড়া চুলগুলো এখনো ঝুলে রয়েছে। কোটরের ভিতর বাদামের মতন দুটো তীক্ষ্ণ চোখ এখনো স্পষ্ট দেখা যাচ্ছে। ভৈরব উঠে দাঁড়িয়ে মমির কপালের কোচকানো চামড়ার উপরে হাত রেখে বললে, এই প্রাচীন ভদ্রলোকের নাম জানি না, একে আমি কিনেছিলুম একটা নিলাম থেকে। দিলীপ বললে, জ্যান্ত অবস্থায় লোকটি বোধহয় খুব জোয়ান ছিল। খালি জোয়ান নয়, অতিকায়। মাথায় এই লোকটি 6 ফুট 7 ইঞ্চি উঁচু। এর হাড়গুলো কিরকম চওড়া দেখুন। এই যদি এখন জ্যান্ত হয়ে ওঠে, তাহলে গায়ের জোরে আমরা কেউ এর সঙ্গে যুঝতে পারবো না। ভৈরব বেশ সহজভাবেই কথা কইবার চেষ্টা করছিল বটে, কিন্তু দিলীপ স্পষ্ট বুঝতে পারলে তার মনের ভিতরটা ভয়ে এখনো থমথম করছে। তার হাত কাঁপছে, তার ঠোঁট কাঁপছে এবং তার চোখের দৃষ্টি থেকে থেকে কেবলই সেই মমিটার মুখের দিকে ফিরে যাচ্ছে। তবু তার ভয়ের ভিতর থেকেও যেন একটা আনন্দের আভাসও ফুটে উঠছে। বিষম বিপদের মধ্যেও সে আবিষ্কার করছে যেন কোনো সফলতার কারণ। দিলীপকে দরজার দিকে অগ্রসর হতে দেখে ভৈরব বললে, আপনি কি এখনই যাবেন? আর একটু থাকবেন না? দিলীপ বললে, আর থাকা অসম্ভব, আমার পড়া এখনো শেষ হয়নি। অবনী বাবু, আপনি? আমি আর থাকতে পারবো না, রাত অনেক হলো। জানালা খুলে বাইরের দিকে তাকিয়ে ভৈরব বললে, আচ্ছা চলুন অবনী বাবু, আপনাকে খানিক এগিয়ে দিয়ে আসি।
দিলীপ বুঝলে ভৈরব এখন এ ঘরে একলা থাকতে রাজি নয়। কিন্তু কেন? নিজের ঘরে তার ভয় কিসের? কে কথা কয়, খাবার খায়, চলাফেরা করে। তারপর থেকেই দিলীপের সঙ্গে ভৈরব রীতিমতো মাখামাখি শুরু করে দিলে। যদিও দিলীপ খুব মিশুকে লোক ছিল না এবং ভৈরবের কর্কশ স্বভাব তার বিশেষ ভালো লাগতো না, তবু সাধারণ ভদ্রতার অনুরোধে ভৈরবের সঙ্গে তাকে অল্প বিস্তর মেলামেশা করতেই হলো। ভৈরব প্রায়ই তার কাছ থেকে নানা শ্রেণীর বই পড়বার জন্য নিয়ে যেত এবং সেও মাঝে মাঝে তার কাছ থেকে ভালো ভালো বই চেয়ে আনত। এইভাবে দিন কয়েক পরে পরিচয় কিঞ্চিত ঘনিষ্ঠ হলে দিলীপ বুঝলে যে নানা বিষয়ে ভৈরব হচ্ছে অসাধারণ পণ্ডিত। জ্ঞানে বিজ্ঞানে দিলীপ তার কাছে প্রায় শিশু। প্রাচীন মিশর সম্বন্ধে তার যে বিশেষজ্ঞ লোক বোধহয় সারা ভারতবর্ষে নেই। দিলীপ একদিন কৌতূহলে হয়ে জিজ্ঞাসা করলে, আচ্ছা ভৈরব বাবু, প্রাচীন মিশরীয়রা মরাকে মমি করে কবর দিত কেন? ভৈরব বললে, প্রাচীন মিশরের বিশ্বাস ছিল আত্মা অমর। পৃথিবীতে মৃত্যুর পর আর অনন্ত জীবন আরম্ভ হবার আগে দেহ ছেড়ে আত্মা কিছুকাল আলাদা হয়ে থাকে বটে, কিন্তু তারপর আবার পার্থিব দেহের ভিতরেই ফিরে আসে। আত্মা আর দেহের এই পুনর্মিলনের আগেই নশ্বর দেহ পাছে নষ্ট হয়ে যায়, সেই ভয়ে মিশরীয়রা নানা রকম রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে দেহকে চিরস্থায়ী করে রাখবার চেষ্টা করত। তারা দেহকে কফিনে পুড়ে কেবল গোড় দিয়েই নিশ্চিন্ত হতো না। আত্মা যেদিন আবার দেহের ভিতর ফিরে আসবে, তখন তার জীবনযাত্রা নির্বাহের জন্য কবরের ভিতর খাবার দাবার, কাপড় চোপড়, খাট বিছানা, তৈজসপত্র প্রভৃতি যা কিছু দরকার সবই রেখে দিত। রাজারাজরা আর সম্ভ্রান্ত ব্যক্তিদের মৃত্যু হলে তাদের দাস দাসীদেরও দেহের সঙ্গে কবরে যেতে হতো, অর্থাৎ তাদের হত্যা করে দেহগুলো কবরে পাঠানো হতো, যাতে করে দেহের ভিতরে ফিরে এসে রাজার আত্মা কোনোভাবে কষ্ট না পায়। ভৈরববাবু, আপনি কি এই বিশ্বাস সত্যি বলে মনে করেন? আমি কি সত্যি বলে ভাবি সে কথা শুনে কি হবে, তবে প্রাচীন মিশরের পুরুতরা যে মমিকে বাঁচিয়ে তোলবার মন্ত্র জানতো, এটা হয়তো মিথ্যা নয়। সে মন্ত্র এখন আর কেউ জানে না। প্রাচীন মিশরে যে অদ্ভুত মানুষরা বাস করতো তাদের কেউ আর বেঁচে নেই। মমি রূপে নষ্ট হয়নি কেবল তাদের দেহগুলো, তবে পুরানো প্যাপিরাস পাতার গুটানো পুঁথিতে মরা জাগানো মন্ত্রতন্ত্র এখনো পাওয়া যেতে পারে, কিন্তু সেরকম পুঁথি এখন অত্যন্ত দুর্লভ। আপনি প্রাচীন মিশরের ভাষা জানেন? আমি না, সেই সৌভাগ্য আমার হয়নি বলেই ভৈরব অন্য প্রসঙ্গ তুললে। কিন্তু প্রসঙ্গটা হচ্ছে মমির প্রসঙ্গ। সে বললে, প্রাচীন মিশরের মানুষরা তাদের সভ্যতা আর অনেক গুপ্ত কথা নিয়ে পৃথিবী থেকে চিরকালের মতো লুপ্ত হয়ে গেছে বটে। মমিদের জ্যান্ত মানুষ করে তোলবার বিদ্যাও আজ কেউ জানে না বটে, কিন্তু মিশরের পুরানো গোরস্থানের মধ্যে আজও যে দেহহীন আত্মারা জীবন্ত হয়ে আছে, মিশর সম্বন্ধে বিশেষজ্ঞ অনেক বিলাতি পণ্ডিত এই বৈজ্ঞানিক যুগেও সে সন্দেহ প্রকাশ না করে পারেন না। বিলাতি সংবাদপত্রেও প্রায়ই পড়া যায় কৌতূহলী সাহেব ভ্রমণকারীরা মিশর থেকে মমি কিনে বিলাতে নিয়ে গিয়ে নানান অলৌকিক কাণ্ড দেখেছেন, আশ্চর্য সব বিপদে পড়েছেন। কবর থেকে বের করে আনলে মমি যে অভিশাপ বহন করে আসে, এই কথা তো এখন চলতি বিলাতি প্রবাদের মতো হয়ে দাঁড়িয়েছে। যেসব বিখ্যাত সাহেব পণ্ডিত মাটি খুঁড়ে মিশরের কবর ঘেঁটে তছনছ করেন, তাদের অনেকেই যে পরে নানা দৈব দুর্ঘটনায় অপঘাতে মারা পড়েন, এ কথাও সবাই জানে। এইসব দেখে শুনে স্বীকার করতে হয় যে আজ আমরা যাদের মমি দেখি, তাদের আত্মা এখনো মরেনি। নিজেদের পার্থিব দেহকে এখনো তারা ভালোবাসে এবং সুযোগ পেলেই তাদের সেই দেহে ফিরে আসতে চায়। আমরা হিন্দু, আমরাও প্রাচীন জাতি, আর আমরাও আত্মার অমরতায় বিশ্বাস করি। দেহের প্রতি মমতা থাকলে পাছে আত্মা পৃথিবী ছাড়তে না চায়। হয়তো সেই ভয়ে হিন্দুদের শাস্ত্র বিধান দিয়েছে আগুনে পুড়িয়ে মৃতদেহকে একেবারে ধ্বংস করে ফেলতে। সময়ে সময়ে দিলীপের মনে হতো ভৈরবের মধ্যে উন্মাদ রোগের পূর্ব লক্ষণ দেখা দিয়েছে। একদিন কথা কইতে কইতে হঠাৎ সে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, মঙ্গল আর অমঙ্গলকে নিজের অধিকারে আনতে পারা, ওহ সে কি সৌভাগ্য! স্বর্গের দেবতা আর নরকের দানবকে যদি আমরা হাতের মুঠোয় পাই, তাহলে আমি পৃথিবী শাসন করতে পারি। আর একদিন সে বললে, অবনীর বোনকে আমি বিয়ে করব বটে, কিন্তু অবনী কোনো করবেনই নয়। অবশ্য মানুষ হিসাবে অবনী ভালো লোক, কিন্তু
যার উচ্চাকাঙ্ক্ষা আছে সে তার যথার্থ বন্ধু হতে পারবে না। সে আমার বন্ধু আবার যোগ্য নয়। আজ কদিন থেকে তাকে আবার একটা নতুন রোগে ধরেছে। দিলীপ নিচে থেকে প্রায়ই শুনতে পায়। উপরের ঘরে একলা বসে ভৈরব নিজের সঙ্গে নিজেই কথা কয়। গভীর রাতে দিলীপ পড়াশোনা করছে। উপরের ঘরে বাইরের জনপ্রাণী নেই, অথচ চারিদিকে নিস্তব্ধতার মধ্যে বেশ শোনা যায় ভৈরব খুব মৃদু স্বরে প্রায় ফিসফিস করে আপন মনে কথাবার্তা কইছে। তার এই অদ্ভুত অভ্যাসে বিরক্ত হয়ে দিলীপ একদিন বললে, ভৈরব বাবু, নিজের সঙ্গে নিজেই গল্প করতে কি আপনার খুব ভালো লাগে? ভৈরব চমকে উঠে বললে, আমি কি নিজের সঙ্গে গল্প করি? না না, আপনি ভুল শুনেছেন। কিন্তু দিলীপ ভুল শোনেনি। শীঘ্রই সে প্রমাণ পাওয়া গেল। কেষ্ট হচ্ছে দিলীপের পুরানো চাকর। সে একদিন বলল, বাবু, একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা? ওপরে ঘরের ওই বাবুটির কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? আমার তো তাই মনে হয়। ঘরে কেউ থাকে না, অথচ তিনি কথা বলেন কার সঙ্গে? সেই কথায় তোমার দরকার কি কেষ্ট? দরকার নেই বটে, কিন্তু এটা কি আশ্চর্য নয়? এর চেয়েও আশ্চর্য কি জানেন? বাবুটি যখন নিজের ঘরের দরজায় চাবি বন্ধ করে বাড়ির বাইরে বেরিয়ে যান, তার ঘরের ভেতর মেঝের ওপর ভারী ভারী পা ফেলে তখনও বেরিয়ে বেড়ায়। বাবু, এসব ভালো কথা নয়, আমার ভারী ভয় হয়। কি বাজে বকছো? বাজে নয় বাবু, আমি নিজের কানে শুনেছি। কেবল ঘরের ভেতর নয় বাবু, একদিন বাইরেও পায়ের শব্দ শুনতে পাই। একদিন হলো কি, আমি উঠোনের কোণে আমার ঘরের সামনে বসে তামাক সাজছি। তখন সন্ধে উতরে গেছে। উঠোনের ওদিকটা অন্ধকার। বাসায় কেউ ছিল না বলে সদর দরজা খিল দিয়ে রেখেছি। হঠাৎ শুনলুম সিঁড়ি দিয়ে কে নেমে আসছে। বাসায় কেউ নেই, তবু সিঁড়ি দিয়ে কে নামে? আমি শুধুলুম, কে যায়? সাড়া পেলুম না। কিন্তু উঠোনের যেখানটা অন্ধকার, সেখানে শুনলুম কার পায়ের শব্দ। তারপরে দুম করে সদরের খিল খুলে গেল। দরজা খুলে আবার বন্ধ হয়ে গেল। কি কাণ্ড বাবু! কেষ্ট, ভৈরব বাবু নিশ্চয়ই তোমার অজান্তে বাসায় ছিলেন। বেরিয়ে গিয়েছিলেন তিনি। তাহলে তিনি সাড়া দিলেন না কেন? সেটা তার খুশি। তাহলে আর একটা কথা বলি, শুনুন। ভৈরব বাবুর খাবার আসে রোজ হোটেল থেকে, জানেন তো? এতদিন দুবেলা একজনের জন্যই খাবার আসতো, কিন্তু হোটেলের চাকরের মুখে শুনলুম আজকাল রোজ রাত্রে খাবার আসে দুজনের জন্য। ভৈরব বাবু একলা, কিন্তু তার ঘরে রাত্রে দুজনের খাবার যায় কেন? সে খাবার কে খায়? ভৈরব বাবুই। হয়তো তার খিদে বেশি, একজনের খাবারে কুলোয় না। কিন্তু তার খিদে কি রাত্রেই বাড়ে? সকালে তো দুজনের খাবার আসে না। আর আগে তো তার এমন রাক্ষসের খিদে ছিল না। হঠাৎ তার রাতের খিদেই বা বাড়লো কেন? যখন থেকে এই আশ্চর্য পায়ের শব্দ পাচ্ছি, তার খিদে বেড়েছে তখন থেকেই। কেষ্ট, তুমি একটা রাবিশ। বিশ্বাস করছেন না, কি আর বলবো। এই বলে কেষ্ট চলে গেল। দিলীপ অবাক হয়ে ভাবতে লাগলো, ভৈরব যখন ঘরে থাকে না, তখন কে সেখানে চলাফেরা করতে পারে? ভৈরব কি তার ঘরের ভিতরে অন্য কোনো লোককে লুকিয়ে রেখেছে? সে কে, আর লুকিয়েই বা থাকবে কেন? আজ কেষ্ট যে এই দুজনের খাবারের কথা বললে, সেটাই বা কি ব্যাপার? যদি ধরি ভৈরবের ঘরে কেউ লুকিয়ে আছে আর দুজনের খাবার আসে সেই জন্যই, তাহলে রোজ সকালেও দুজনের খাবার আসে না কেন? সকালে সে কি উপোস করে থাকে? এ সবই যে ধাঁধার মতন গোলমেলে কাণ্ড। কেষ্টকে ঠাট্টা করে দিলুম বটে, কিন্তু আমাকেও যে ভাবিয়ে তুললে। আবার পদশব্দ। সে রাত্রে ভৈরব নেমে এসে দিলীপের সঙ্গে গল্প করছিল। কথা কইতে কইতে দিলীপ স্পষ্ট শুনতে পেলে দোতলার ঘরের মেঝেতে কার পদশব্দ কেঁপে কেঁপে উঠছে। কে যেন ভারী ভারী পা ফেলে পাইচারি করে বেড়াচ্ছে। তারপরে দুম করে উপরের দরজার আওয়াজ। দিলীপ বলে উঠল, ভৈরব বাবু, কি আপনার ঘরের দরজা খুললে? কে বন্ধ করলে? ভৈরব এক লাফে উঠে পড়ে একান্ত অসহায়ের মতো দাঁড়িয়ে রইল। তার মুখের ভাব দেখলে মনে হয় সে যেন ভয় পেয়েছে এবং দিলীপের কথা বিশ্বাসও করতে পারছে না। সে থেমে থেমে বললে, ঘরের দরজা নিশ্চয়ই আমি তালা দিয়ে এসেছি। হ্যাঁ, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। দরজা খোলা অসম্ভব।
শুনুন ভৈরববাবু, শুনুন। সিঁড়ির ওপরে পায়ের শব্দ শুনতে পাচ্ছেন? কে নিচে নেমে আসছে। ভৈরব বেগে বাইরে ছুটে গিয়ে দিলীপের দরজার পাল্লা দুখানা চেপে বন্ধ করে দিলে এবং দ্রুত পদে সশব্দে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো। সিঁড়ির মাঝামাঝি উঠে তার পায়ের শব্দ হঠাৎ থেমে গেল এবং তারপরে শোনা গেল ফিস ফিস করে কথার আওয়াজ। খানিক পরে আবার দোতলা ঘরের দরজা বন্ধ হওয়ার শব্দ হলো। তারপর ভৈরব নিচে এসে ফের যখন দিলীপের ঘরে ঢুকলেন, তখন তার কপাল বেয়ে নেমে আসছে ঘামের দরদর ধারা। অবসানের মতো চেয়ারের উপর বসে পড়ে ভৈরব হাঁপাতে হাঁপাতে বললে, না, সব ঠিক আছে। ওই হতচ্ছাড়া কুকুরটার কাণ্ড আর কি। সেই দরজাটা খুলে ফেলেছিল, আমি তালা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম কিনা। ভৈরবের বিকৃত মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে দিলীপ বললে, আপনার যে আবার একটা কুকুর আছে এ খবর তো আমার জানা ছিল না। হ্যাঁ, সবে পুষেছি, আবার তাড়িয়ে দেব জ্বালিয়ে মারলে। আমিও কুকুর ভালোবাসি, একবার তাকে আনুন না, দেখব। বেশ তো, তবে আজ নয়, আজ আমার একটা জরুরি কাজ আছে, এখনই বাইরে যেতে হবে। ভৈরব তাড়াতাড়ি বেরিয়ে গেল, কিন্তু দিলীপ নিচে বসেই শুনতে পেলে জরুরি কাজে বাইরে না গিয়ে সে নিজের ঘরে ঢুকেই ভিতর থেকে দরজায় খিল বন্ধ করে দিলে। দিলীপ মনে মনে খাপ্পা হয়ে উঠল। ভৈরব তাহলে 1 নম্বরের মিথ্যাবাদী। এমন কাঁচা মিথ্যে কথা কইলে যে একটা শিশুকে ফাঁকি দিতে পারবে না। ঘরে কুকুর আছে না ছাই আছে। সিঁড়ির ওপরে এইমাত্র যে পায়ের শব্দ শোনা গেল, কোনো কুকুরের পায়ের আওয়াজ সেরকমই হতে পারে না, দস্তুর মতো মানুষের পায়ের আওয়াজ। কেষ্ট তো ঠিক কথাই বলেছে, কিন্তু কে তার ঘরে লুকিয়ে আছে, কেন লুকিয়ে আছে? সে কি খুনে, চোর, পুলিশের ভয়ে এখানে এসে গা ঢাকা দিয়েছে? তাই কি ভৈরব মিথ্যা বললে? কিন্তু যে লোক পলাতক আসামিকে নিজের ঘরে লুকিয়ে রাখে, তার সঙ্গে তো আর কোনো সম্পর্ক রাখাই উচিত নয়। শেষটা কি সেও পুলিশ মামলায় জড়িয়ে পড়বে? মনে মনে ভৈরবকে বয়কট করার প্রতিজ্ঞা করে দিলীপ অ্যানাটমির একখানা মস্ত বই টেনে নিয়ে পড়তে বসল। কিন্তু খানিক পরেই আবার পড়ায় বাধা পড়ল। পায়ের শব্দে মুখ তুলে দেখে ঘরের মধ্যে প্রতাপের আবির্ভাব হয়েছে। তার পাশে বসে পড়ে প্রতাপ বললে, দিলীপ, তুমি একটি আস্ত গ্রন্থ কীট। দিন রাত খালি পড়া আর পড়া আর পড়া। এদিকে পরশু আমাদের ইলিয়েট শিল্ডের খেলা, সে কথা কি তোমার মনে নেই? টিমে কি আমি আছি? নিশ্চয়ই সিলেকশন হয়ে গেছে আজই, তুমি খেলবে রাইট লাইনে। কাল মাঠে গিয়ে প্র্যাকটিস করে এসো। যাব, কিন্তু আজ বিদায় হওয়া দেখি, আমাকে পড়তে দাও। আর কোনো খবর নেই তো? একটা খবর আছে। তোমাকে সেদিন নন্দলাল আর ভৈরবের ঝগড়ার কথা বলেছিল, মনে আছে তো? কাল নন্দলাল ভীষণ বিপদে পড়েছিল। কি বিপদ? নন্দলাল কাল মাঠের রাস্তা দিয়ে সন্ধ্যার সময় বাড়ি ফিরছিল, এমন সময় হঠাৎ কে তাকে আক্রমণ করে। কে আক্রমণ করে? সেইটে বলাই তো মুশকিল। নন্দলালের মতে সে মানুষ নয়। অবশ্য তার গলায় নখের আঘাতে যে ক্ষত হয়েছে, মানুষের নখে সেরকম ক্ষত হওয়া সম্ভব নয়। তবে তবে কি নন্দলালের ঘাড়ে ভূত চেপেছিল? তো কে বলেছে তা? ভূত টুত কিছু নয়। আমার বিশ্বাস চিড়িয়াখানা বা কোনো খেলাওয়ালার দল থেকে ওরাংওটাং কি সিম্পাজির মতো কোনো বড়জাতের বানর বেরিয়ে পড়েছে। এ কীর্তি তারই। নন্দলাল রোজ ওই পথ দিয়ে ঠিক ওই সময় বাড়ি ফেরে। সেখানে পথের উপরেই একটা ঝাঁকড়া বটগাছ অন্ধকারের সৃষ্টি করে ঝুঁকে পড়েছে। নন্দলাল যখন তার তলা দিয়ে আসছিল, ঠিক তখনই সেই অজানা জীবটা হঠাৎ তার ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। নন্দলালের বিশ্বাস সে সেই গাছের ডাল থেকেই তার কাঁধের উপরে অবতীর্ণ হয়েছিল। পিঠের ওপর পড়েই জীবটা 2 হাত দিয়ে তার গলা প্রাণপণে চেপে ধরে। নন্দলালের মনে হচ্ছিল কে যেন ইস্পাতের ফিতে দিয়ে তার গলা চেপে ধরেছে। সে কিছুই দেখতে পেল না, কেবল সেই ভীষণ হাত দুখানা তার গলার চারধারে চাপ দিতে থাকে। প্রাণের ভয়ে সে আকাশ ফাটানো আর্তনাদ করে ওঠে এবং তার চিৎকার শুনে কোথা থেকে 2জন লোক ছুটে আসে। তাদের দেখেই সেই জীবটা চিতাবাঘের মতো ক্ষিপ্র গতিতে একটা পাঁচিলের উপর লাফ মেরে অদৃশ্য হয়ে যায়। নন্দলাল শুধু অনুভব করেছে একজোড়া লৌহ হস্তের মৃত্যু বাঁধন আর একটা মস্ত বড় অপচ্ছায়া। এছাড়া আর কিছুই সে জানে না। দিলীপ বললে, হয়তো সে কোনো খুনের ঠগির হাতে পড়েছিল, হতে পারে, কিন্তু নন্দলাল বলে তা নয়। তার মতে যে তাকে আক্রমণ করে গলা টিপে ধরেছিল, তার হাত দুখানা বরফের মতো কনকনে ঠান্ডা। কোনো জীবনের স্পর্শই সেরকম শীতল হয় না। নিশ্চয়ই এটা তার মনের ভ্রম, কিন্তু বেচারি ভয়ে একেবারে মুচড়ে পড়েছে। হ্যাঁ, ভালো কথা। তোমার বন্ধু ভৈরবচন্দ্র নন্দলালকে যেরকম ভালোবাসে,
বোধহয় এই খবরটা শুনলে আনন্দের নৃত্য করতে থাকবে। আমি তাকে খুব চিনি, সে কোনো শত্রুকেই ক্ষমা করে না, অতএব সাবধান, কোনোদিন তাকে ঘাঁটিব না। দিলীপ বললে, সে আমার মিত্রও নয়, শত্রুও নয়, তার সঙ্গে আমার সামান্য পরিচয় হয়েছে, তাকে আমার ঘাঁটাবার দরকার কি? তোমার কথা তুমিই বুঝবে, আমি শুধু বলে খালাস। কেবল এইটুকু মনে রেখো, তার কাছ থেকে যত তফাতে থাকতে পারো ততই ভালো। এই বলে প্রতাপ ঘর থেকে বেরিয়ে গেল। দিলীপ আবার পড়ায় মন দেওয়ার চেষ্টা করলে, কিন্তু তার মন তখন এমন চঞ্চল হয়ে উঠেছে যে ডাক্তারি কেতাবের কোনো কথাই সে যেন দেখতে পেলে না। থেকে থেকে তার মন কেবলই ছুটে যায় দোতলার ওই বিচিত্র ঘরের অদ্ভুত লোকটির কাছে, যার চারিদিকেই রয়েছে অজানা রহস্যের এক মায়াময় অপার্থিবতা। তারই ফাঁকে ফাঁকে তার বিস্মিত চিত্ত নন্দলালের উপরে এই আশ্চর্য আক্রমণ নিয়ে আলোচনা করবার জন্য ব্যস্ত হয়ে উঠল। ওই ভৈরবের স্বভাব আর নন্দলালের উপরে এই আক্রমণ, এদের মধ্যে নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে, কিন্তু কি যে সেই যোগাযোগ ভাষায় স্পষ্ট করে তা প্রকাশ করা যায় না। দিলীপ তার ডাক্তারি বইখানা একদিকে ছুঁড়ে ফেলে দিয়ে বিরক্ত স্বরে বলে উঠল, ধুর, চুলোই যাক, ভৈরব আর তার বিদকুটে মমি, তার জন্য আজ আমার পড়া হলো না, আর কেবল এই জন্যই তার সঙ্গে ভবিষ্যতে আর কখনো মেলামেশা করব না। ভৈরবের গুপ্ত কথা কি? 10 দিন কেটে গেল। দিলীপ আর তার মরার কঙ্কাল আর ডাক্তারি কেতাব নিয়ে নিজের বিদ্রোহিতার বিরুদ্ধেই জোর করে এমন ব্যস্ত হয়ে রইল যে ঘরের বন্ধ দরজায় মাঝে মাঝে ভৈরবের করাঘাত শুনেও সাড়া দেবার নামটি করলে না। সে এসেই হয়তো সেকেলে মিশর আর তার গুপ্ত রহস্য নিয়ে এমন সব আজগুবি গালগল্প জুড়ে দেবে যে শুকনো ডাক্তারি কেতাবের সমস্ত কথাই ভুলে যেতে হবে। একদিন সে বাইরে বেরোবার উদ্যোগ করছে, এমন সময় তার খোলা দরজা দিয়ে দেখতে পেলে তার বন্ধু অবনী অত্যন্ত উত্তেজিত ভাবে দালানের উপর নেমে এলো এবং তার পিছনে পিছনে ছুটে এলো রুদ্রমূর্তিতে ভৈরব চক্র। ভীষণ ক্রোধে মুখ হয়ে উঠেছে হিংস্র জন্তুর মতো পদাকার। ভৈরব সাপের মতো ফোঁস করে বলে উঠল, নির্বোধ, এর প্রতিফল পাবি। অবনী চেঁচিয়ে বলল, যা হয় হবে, কিন্তু তোমার সঙ্গে আজ থেকেই সব সম্পর্ক তুলে দিলুম, আমি আর তোমার কোনো কথাই শুনবো না। বেশ, শুনো না, কিন্তু তুমি যা প্রতিজ্ঞা করেছো সেটা মনে রেখো। হ্যাঁ হ্যাঁ, প্রতিজ্ঞা আমি রাখবই, কারুকে কোনো কথাই বলবো না, কিন্তু এরপরে আমার বোনের সঙ্গে তোমার বিয়ে হওয়া অসম্ভব, তার চেয়ে আমার বোনকে গঙ্গা জলে ডুবিয়ে মারবো, আমি আর তোমার মুখ দেখতে চাই না। এই বলেই অবনী হন হন করে দালান পেরিয়ে বাড়ির বাইরে চলে গেল। দিলীপ ঘরের ভিতর থেকে সব দেখলে, সব শুনলে, কিন্তু বাইরে বেরিয়ে ওদের গোলমালে যোগ দিতে তার ইচ্ছে হলো না। ভৈরবের সঙ্গে কোনো কারণে অবনীর ঝগড়া হয়েছে এবং সে তার বোনের সঙ্গে ভৈরবের বিয়ের সম্পর্ক ভেঙে দিলে। দিলীপ এটুকু বেশ বুঝতে পারলেন। তারপর সে জামা কাপড় পরে বেরিয়ে পড়ল এবং বাইরে গিয়েও এই কথাই তার বারংবার মনে হতে লাগলো, ভৈরবের সঙ্গে অবনীর এমন ঝগড়া হলো কেন? পরদিনের কথা, সেদিন ছিল ইলিয়ট শিল্ডের ফাইনাল। গড়ের মাঠে মোহনবাগান গ্রাউন্ডে নানান কলেজের ছাত্রেরা এসে গগনভেদী কোলাহলে উচ্ছ্বসিত করে রেখেছে। দিলীপের কলেজের সঙ্গেই আজ মেট্রোপলিটন কলেজের প্রতিযোগিতা। খেলার আগেই দুই পক্ষের পৃষ্ঠপোষকদের মধ্যে রীতিমতো একটা বাকযুদ্ধ হয়ে গেল। চলচ্চিত্রে সেই দৃশ্যটি গ্রহণ করলে দর্শকরা চমৎকার একটি কৌতুক নাট্যের রস উপভোগ করতে পারে। খেলার শেষে দিলীপ যখন ইউনিফর্ম ছেড়ে বাড়িমুখ হয়েছে, কোথা থেকে হঠাৎ অবনী এসে তার সঙ্গ নিলে। অবনী বললে, ভাই দিলীপ, সেদিনকার ব্যাপার কতকটা তুমিও দেখেছো আর শুনেছো, কিন্তু সেদিন আমার এত রাগ হয়েছিল যে তোমার সঙ্গে কোনো কথা না কই চলে এসেছিল। সেই জন্য কিছু মনে করো না। আমার তো কিছু মনে করবার কোনো কারণ নেই। বেশ কথা, কিন্তু আমার একটি কথা তুমি রাখো, ভৈরব যে বাসায় থাকে সেখানে কোনো ভদ্রলোকের থাকা উচিত নয়, ও বাসা ছেড়ে দাও। কেন বলো দেখি? অবনী প্রথমটা কোনো জবাব দিল না। দিলীপের সঙ্গে নীরবে খানিকক্ষণ এগিয়ে গেল, তারপর বললে, কেন যে তোমাকে ও বাসা ছাড়তে বলছি আমার পক্ষে তার কারণ বলা অসম্ভব, কেননা ভৈরবের কাছে আমি প্রতিজ্ঞা করেছি কারোর কাছে কোনো কথাই আমি বলবো না। কিন্তু এইটুকু আমার বলা উচিত যে ভৈরবের কাছে ভদ্র বা অভদ্র কোনো মানুষেরই থাকা নিরাপদ নয়। যে কোনো মুহূর্তে তুমি বিপদে পড়তে পারো, সাংঘাতিক বিপদ। বিপদ? তুমি কি বলছো অবনী?
স্পষ্ট করে তোমাকে আমি কিছুই বলতে পারবো না, কিন্তু ও বাসা ছেড়ে দাও। কেন? ভৈরব হচ্ছে অমানসিক মানুষ, এছাড়া তার আর কোনো বর্ণনা করা যায় না। সেই যে সেদিন অজ্ঞান হয়ে গিয়েছিল, তারপর থেকেই আমার মনে কেমন একটা সন্দেহ হয়। কাল আমি তাই তাকে চেপে ধরেছিলাম। দিলীপ, তখন দায়ে পড়ে সে আমাকে যেসব কথা বললে শুনে আমার মাথার চুল খাড়া হয়ে উঠল। তারপর ভৈরব বলে কিনা আমাকে দলভুক্ত হয়ে সাহায্য করতে। ভাগ্যে যথাসময় ভৈরবের আসল চরিত্র টের পেয়েছি। তার সঙ্গে আমার বোনের বিয়ে হলে কি সর্বনাশী না হতো, ভগবান রক্ষা করেছেন। অবনী, হয় তুমি খুব বেশি বলছো, নয় বলছো খুব কম। আমি কিছুই বলবো না বলে ভৈরবের কাছে প্রতিজ্ঞা করেছি। তুমি যদি জানতে পারো কেউ তার প্রতিবেশীর ঘরে আগুন লাগিয়ে দিতে চায়, তাহলে অঙ্গীকার করেছো বলেও কি সে কথা প্রকাশ করবে না? ভৈরবকে আমি ভয় করব কেন? কারণ সে হিংস্র পশুর মতো ভয়ঙ্কর। হয়তো সে এখনো তোমার কোনো অনিষ্ট করেনি, কিন্তু সাপ কখনো কামড়ায়নি বলে কে সাপের গর্তের পাশে বাস করতে চায়? অবনী, তুমি ভাবছো ভৈরবের গুপ্ত কথা আমি জানি না। এটা তোমার ভুল। তুমি তো এই কথাই আমার কাছে প্রকাশ করতে চাও না যে ভৈরবের ঘরে আর এক ব্যক্তি বাস করছে। অবনী চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। মহা বিস্ময়ে দিলীপের মুখের পানে তাকিয়ে বলল, তুমি তাহলে সব জানো? গর্বের হাসি হেসে দিলীপ বললে, তা জানি না। ভৈরব কোনো ফেরারি আসামিকে তার ঘরে লুকিয়ে রেখেছে, এই তো। অবনীর বিস্মিত ভাবটা মিলিয়ে গেল। সে ঘাড় নেড়ে বললে, আমি কিছু বলতে পারবো না। ভৈরব আমার মুখ বন্ধ করে রেখেছে। দিলীপ বললে, আমি আর কিছু শুনতেও চাই না। তবে এটা জেনে রেখো, তুমি ভৈরবকে খারাপ বললে বলেই বাসা ছেড়ে আমি পালাবো না। কেন পালাবো? ও বাসা আমার খুব পছন্দসই। অবনীকে পিছনে রেখে দিলীপ ট্রাম লাইনের দিকে অগ্রসর হলো। তার সেই যুক্তিহীন ভয় দেখে দিলীপ মনে মনে কৌতুক অনুভব করল। মানুষ হিসেবে ভৈরব অমানুষিক হবে কেন? বড়জোর তার স্বভাবটাই মিষ্ট নয়। হয়তো তার কোনো কোনো অস্বাভাবিক বাতিক আছে। এমন বাতিক কত লোকেরই তো থাকতে পারে। মানুষের প্রকৃতি হরেক রকম বলেই তো এই পৃথিবী এমন বিচিত্র। হয়তো ভৈরব তার ঘরের মধ্যে কোনো খুনি আসামিকে আশ্রয় দিয়েছে, কিন্তু সেই জন্য বাইরের লোক অকারণে মাথা ঘামিয়ে ভয় পাবে কেন? টালিগঞ্জের এমন খাসা বাসা কি ছাড়া যায়? কলকাতায় থেকেও সে কলকাতার বাইরে আছে। জনতার আর ট্রাম, বাস, ট্যাক্সির হট্টগোল নেই। হাজার পাখির কোরাস শুনে তার ঘুম ভাঙে। চারিদিকে তাকিয়েই দেখা যায় মাঠের পর মাঠ ভরে সবুজ রঙের স্রোত বইছে। তার উপরে ঝরে পড়ছে নীলাকাশের আলোর ঝর্ণা। ও বাসা ছাড়া যাবে না। শূন্য ও পূর্ণ কফিন। দিলীপের এক বন্ধু ছিল মনিলাল। সে বয়সে কিছু ছোট হলেও তার সঙ্গে দিলীপের খুব বনিবনাও ছিল। মনিলাল ধনীর ছেলে এবং দিলীপের মতো সেও নির্জনতার ভক্ত। কলেজের পড়া সাঙ্গ করেও সংসারে ঢোকেনি। নিজের প্রকাণ্ড লাইব্রেরি ও ফুলের বাগান নিয়ে দিন কাটিয়ে দিত মনের আনন্দে। দিলীপের বাসা ছাড়িয়ে আরো মাইল দেড়েক এগিয়ে গেলেই তার বাগান ঘেরা সুন্দর বাড়িখানি দেখতে পাওয়া যায়। জায়গাটি অনেকটা পল্লীগ্রামের মতো। সপ্তাহে বার দুয়েক দিলীপ তার এই বন্ধুটির সঙ্গে আলাপ করতে যেত। অবনীর সঙ্গে তার শেষ দেখা হওয়ার পরদিন সন্ধ্যা 8টার সময় দিলীপ ঘর থেকে বেরোলো তার বন্ধু মনিলালের সঙ্গে সাক্ষাৎ করতে। বেরোবার সময় টেবিলের দিকে চোখ পড়তে দেখলে তার উপরে পড়ে রয়েছে ভৈরবের কাছ থেকে চেয়ে আনা একখানি দামি বৈজ্ঞানিক বই। দিলীপের মনে হলো ভৈরবের সঙ্গে সে আর মেলামেশা করতে চায় না বটে, কিন্তু তার বইখানি ফিরিয়ে দেওয়া উচিত। বইখানি তুলে নিয়ে সে দোতলা সিঁড়ি ধরে উপরে উঠল। ভৈরবের দরজার সামনে গিয়ে তার নাম ধরে দুবার ডাকলে সাড়া পেলে না। দরজা ঠেলতেই খুলে গেল। উঁকি মেরে দেখলে ঘরের ভিতরে ভৈরব নেই। ভাবলে ভালোই হলো, ভৈরবের সঙ্গে আর কথা কইতে হলো না। বইখানা ঘরের ভিতর রেখে চুপি চুপি চলে যায়। সে ঘরের মধ্যে ঢুকলো। ল্যাম্পটা কমানো রয়েছে বটে, কিন্তু আলোয় ঘরের সবই দেখা যাচ্ছে। সমস্ত ঘরখানার মধ্যে যেন এক অজানা অলৌকিক রহস্য স্তম্ভিত হয়ে আছে। আলোকের অল্পতায় তার ভিতর এসে দাঁড়ালেই বুকের ভেতর জেগে ওঠে কেমন একটা অস্বস্তি। দিলীপ এধারে ওধারে চোখ ফিরিয়ে দেখলে ছাদে সেই ঝুলন্ত কুমির, দেওয়াল ঘেঁষে সেই পশু মুন্ডধারী মিশরি দেবদেবীর জটলা, আর মাঝখানে সেই মমির কফিন।
কিন্তু কফিনের মধ্যে বীভৎস মমিটা নেই। ঘরের চারিদিকে তাকিয়েও দিলীপ সেটাকে দেখতে পেলে না। হয়তো তাকে ঘর থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ভালোই হয়েছে, দিলীপ নিজের মনেই বললে। ভৈরবের উপরে বোধহয় অবিচার করেছি। এখানে যদি কোনো গুপ্ত রহস্য থাকতো তাহলে সে নিশ্চয়ই ঘরের দরজা এমন করে খুলে রেখে যেত না। দিলীপ বই রেখে দরজা ভেজিয়ে দিয়ে আবার সিঁড়ি বেয়ে নামতে লাগলো। সিঁড়িতে আলো ছিল না, ঘুটঘুট করছে অন্ধকার। সে একদিকে দেওয়াল ধরে নামছে। হঠাৎ সিঁড়ির ওপর শোনা গেল একটা অস্পষ্ট শব্দ, একটা আগুনের ফিনকির আওয়াজ, একটা ঠান্ডা কনকনে হাওয়ার ঝোঁকা। কে যেন তার পাশ কাটিয়ে বেগে উপরে উঠে গেল। কে? ভৈরব পাবো নাকি? কোনো সাড়া নেই, কিন্তু উপরে ঘরের দরজা খোলার শব্দ হলো। দিলীপের মন কৌতূহলী, সেও তাড়াতাড়ি আবার উপরে উঠল। ভৈরবের ঘরের দরজা তেমনই বন্ধ রয়েছে, ঠেলতেই খুলে গেল। ঘরের ভেতর উঁকি মারতেই সর্বপ্রথম তার চোখ পড়ল কফিনটার উপরে। তার মধ্যে স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে সেই মৃতদেহটা। দিলীপ নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। আরো 2 পা এগিয়ে ভালো করে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলে কফিনের মমি কফিনেই বিরাজ করছে। কিন্তু 3 মিনিট আগেই কফিনের ভিতরে যে কিছুই ছিল না। দিলীপ শপথ করে তা বলতে পারে। চোখের ভ্রম, এও কি সম্ভব? সেই আড়ষ্ট চোখে সেই বিভীষণ সুদীর্ঘ মূর্তির পানে তাকিয়ে রইল, এবং তার মনে হলো মমির কোটরগত চোখ দুটি যেন জ্যান্ত চোখের মতো একবার চকচক করে উঠল। দিলীপের হতভম্ব ভাবটা তখন কাটেনি। হঠাৎ নিচে থেকে প্রতাপের ব্যস্ত চিৎকার শোনা গেল। দিলীপ, দিলীপ, কোথায় তুমি? শিগগির এসো। দিলীপ দ্রুত পদে নেমে গিয়ে দেখলে তার ঘরের সামনে কাতর মুখে দাঁড়িয়ে রয়েছে প্রতাপ। কি ব্যাপার কি? অবনী হঠাৎ জলে ডুবে গেছে, ডাক্তার পাওয়া যাচ্ছে না। আপাতত তুমি হলেই চলবে। তাকে জল থেকে তোলা হয়েছে, দেহে এখনো প্রাণ আছে। দেরি করো না, শিগগির চলো। দুজনে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ল এবং শীঘ্র অবনী বাড়িতে পৌঁছবে বলে দৌড়তে আরম্ভ করলো। অবনীদের বৈঠকখানায় ঢুকে দেখা গেল চৌকির উপরে তার জলসিক্ত অচেতন দেহকে শুইয়ে দেওয়া হয়েছে। দিলীপ প্রভৃতির চেষ্টায় প্রায় 20 মিনিট পরে অবনীর দেহে একবার শিহরণ দেখা গেল। তারপর তার ঠোঁট কাঁপতে লাগলো। তারপর সে চোখ খুলল। প্রতাপ বললে, এইবার জেগে ওঠো ভাই, জেগে ওঠো। তুমি আমাদের যথেষ্ট ভয় দেখিয়েছ। দিলীপ বললে, আমার ডাক্তারি ব্যাগ থেকে খানিকটা ব্র্যান্ডি বের করে ওকে খাইয়ে দাও। অবনীর এক সহপাঠী সেখানে ছিল। সে বললে, কি ভয় আমি পেয়েছিলাম। মাঠে বসে চাঁদের আলোয় আমার সঙ্গে গল্প করতে করতে অবনী হঠাৎ উঠে একটা পুকুর ধারে গেল। মাঝখানে কতগুলো গাছ থাকাতে আমি তাকে দেখতে পাচ্ছিলাম না। আচমকা শুনলুম তার আর্তনাদ আর ঝপাং করে জলে পড়ার শব্দ। তারপর ছুটে গিয়ে পুকুরে ঝাঁপিয়ে কি কষ্টে যে তাকে ডাঙায় তুলেছি তা খালি আমিই জানি। আমি তো ভাবছিলাম অবনী আর বেঁচে নেই। ইতিমধ্যে অবনী কতকটা সামলে নিয়েছে। সে 2 হাতে ভর দিয়ে উঠে বসলো এবং তার মুখে চোখে ফুটে উঠল দারুণ ভয়ের জন্য। দিলীপ বললে, কি করে তুমি জলে পড়ে গেলে? আমি পড়ে যাইনি। তবে কে আমাকে ঠেলে ফেলে দিয়েছে। সে কি? হ্যাঁ, পুকুর ধারে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ কে আমাকে 2খানা বরফের মতো ঠান্ডা হাতে হালকা পালকের মতো শূন্যে তুলে ধরে জলে ছুঁড়ে ফেলে দিলে। কে সে? আমি কিছুই দেখিনি, কিছুই শুনিনি, কিন্তু সে যে কে তা আমি জানি। খুব মৃদু স্বরে দিলীপ বললে, আমিও জানি। অবনী সবিস্ময়ে বলল, তাহলে তুমি জেনেছো? মনে আছে আমি তোমাকে কি অনুরোধ করেছিল? মনে আছে। এইবার বোধহয় আমি তোমার অনুরোধ রক্ষা করব। প্রতাপ বিরক্ত কণ্ঠে বললে, তোমরা কি গুজগুজ ফুসফুস শুরু করলে? অবনী এখন বিশ্রাম করুক, এখন আর কোনো কথা নয়। এসো হে, আমরা বিদায় হই। বাসার দিকে ফিরতে ফিরতে দিলীপের কত কথাই মনে হতে লাগলো। মমি, শূন্য কফিন, সিঁড়ির উপরে শব্দ ও কনকনে হাওয়া। তারপরে কফিনের মধ্যে হারা মমির রহস্যপূর্ণ অসম্ভব পুনরাবির্ভাব, এবং তারপর অবনীর উপরে এই অকারণ আক্রমণ। এর আগেই নন্দলালও ঠিক এইভাবেই আক্রান্ত হয়েছিল, এবং এদের দুজনের উপরে ভৈরব তুষ্ট নয়। এই সঙ্গে ভৈরবের ঘরের অসাধারণ ব্যাপারগুলো স্মরণ হতে লাগলো। এই সমস্ত ঘটনা একত্রে নড়াচড়া করতে করতে দিলীপের মনের ভেতরে একটা সম্পূর্ণ নাটক গড়ে উঠল। এসবকে মিথ্যা বলা অসম্ভব, কিন্তু পৃথিবীর চক্ষে এদের সত্যতা প্রমাণিত করাও কতটা কঠিন। পৃথিবী বলবে, দিলীপ, তুমি ভুল দেখেছ। কফিন এক মুহূর্ত মমিশূন্য হয়নি। আরো অনেকের মতে
অবনীও হঠাৎ জলে ডুবে গেছে। ভেবে ভেবে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে। তুমি কোনো ভালো ডাক্তারের ওষুধ খাও। দিলীপ নিজেও নিশ্চয়ই এরকম গল্প শুনলে এই কথাই বলতো, কিন্তু তবু সে এখন স্পষ্ট ভাষায় বলতে পারে যে ভৈরবের মন হচ্ছে হত্যাকারীর মন, এবং সে এমন এক অশ্রুতপূর্ব ভয়াবহ অস্ত্রের দ্বারা নরহত্যা করতে চায় পৃথিবীর অপরাধের ইতিহাসে আর কেউ কখনো যা ব্যবহার করতে পারেনি। দিলীপ স্থির করলে সপ্তাহখানেকের মধ্যেই কোনো নতুন বাসায় উঠে যাবে। এ বাসায় থাকলে তার পড়াশোনা আর হবে না। দোতলার ঘরের রহস্য নিয়েই মন ব্যস্ত হয়ে থাকবে। সে বাসার কাছে এসে পড়ল। দোতলার ঘরে তখন আলো জ্বলছে এবং বাইরের দিকে তাকিয়ে জানালার কাছে দাঁড়িয়ে রয়েছে ভৈরব। বাড়ির ভিতরে ঢুকে দিলীপ দেখলে ভৈরব সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। ভৈরব বললে, দিলীপবাবু নমস্কার, আপনার সঙ্গে দুই একটা কথা বলতে চাই। এখন কি আপনার সময় হবে? দিলীপ ক্রুদ্ধ স্বরে বললে, না। সময় হবে না? লেখাপড়া নিয়ে আপনি এতই ব্যস্ত? আমি অবনীর কথাই বলতুম। শুনছি তার নাকি কি বিপদ হয়েছে। ভৈরবের মুখ গম্ভীর, কিন্তু তার চোখে যেন আনন্দের আভাস। দিলীপের ইচ্ছা হলো মারে তার মুখে এক ঘুষি। সে বললে, ভৈরববাবু, শুনে আপনি বড়ই দুঃখিত হবেন যে অবনী এখন সম্পূর্ণ সুস্থ হয়েছে। আপনার শয়তানি কৌশল এবার কাজে লাগেনি। বেহায়ার মতো কিছু উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না, আমি সব জেনে ফেলেছি। খাপ্পা দিলীপের রুক্ষ কথা শুনে ভৈরব প্রথমটা থতমত খেয়ে দুই পা পিছিয়ে গেল। তারপর বললে, আপনি পাগল হয়ে গেছেন দিলীপবাবু। কি আপনি বলতে চান? অবনীর দুর্ঘটনার জন্য আমি দায়ী? বজ্রনাদে দিলীপ বললে, হ্যাঁ, দায়ী আপনি আর আপনার ওই শুকনো মরা। ভৈরববাবু, সেকাল হলে আপনাকে হয়তো জীবন্ত পুড়িয়ে মারা যেত, কিন্তু ভুলে যাবেন না একালেও ফাঁসি কাট আছে। এই টালিগঞ্জে যদি আর কোনো লোক এইভাবে আক্রান্ত হয়ে প্রাণ হারায়, তাহলে আমি আপনাকে পুলিশের হাতে সমর্পণ করব। মিশরীয় মরার খেলা বাংলাদেশে চলবে না, বুঝেছেন? আপনাকে শীঘ্রই পাগলাগারদে পাঠাতে হবে দেখছি। আচ্ছা, দেখা যাবে আমি পাগলাগারদে যাই না আপনি ফাঁসি কাটে দোল খান। বলেই দিলীপ নিজের ঘরে ঢুকে দৌড় বন্ধ করে দিলে। চলন্ত মৃতদেহ। পরদিন সন্ধ্যায় দিলীপ স্থির করলে আজ মণিলালের সঙ্গে দেখা করতে যাবে। পথে বেরিয়ে পিছন ফিরে দেখলে উপরের আলোকিত ঘরের জানলায় ভৈরব আজও দাঁড়িয়ে রয়েছে মূর্তির মতো। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোধহয় তাকেই দেখছিল। তার পাপ সংসর্গ থেকে তফাতে এসে দিলীপ একটা অস্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। দূরে তালকুঞ্জের মাথার উপর থেকে চাঁদ যেন সকৌতুকে পৃথিবীকে নিরীক্ষণ করছে, এবং হালকা বাতাসে ভেসে আসছে শান্ত সন্ধ্যার একটি স্নিগ্ধ গন্ধ। জ্যোৎস্নায় স্বপ্নময় নীল সাগরে যেন কোনো পরিপুরীর উদ্দেশ্যে চলেছে ছোট ছোট মেঘের তরণী। দুই পাশে মাঠের জনশূন্য উন্মুক্ততা নিয়ে এগিয়ে চলল দিলীপ মনের আনন্দে। তখন জনমানবের সাড়া নেই। প্রায় আধ ঘন্টা পরে দেখা গেল খানিক তফাতে মণিলালের বাড়ির জানালাগুলো আলোকে সমুজ্জ্বল হয়ে রয়েছে। হঠাৎ দিলীপের কি মনে হল, একবার ফিরে পিছন পানে তাকিয়ে দেখল চাঁদের কিরণের ধবধবে পথটি একটি চওড়া শুভ্র রেখার মতো অনেক দূরে অস্পষ্টতার মধ্যে গেছে হারিয়ে, কিন্তু তারই উপর দিয়ে অভিশপ্ত অপচ্ছায়ের মতো কি একটা দ্রুত বেগে এগিয়ে আর এগিয়ে আসছে। দিলীপের বুক ছ্যাঁত করে উঠল। কি মানুষ, কি লম্বা ওর কালো দেহ। শুভ্র পথের জ্যোৎস্নাকে ও যেন কলঙ্কিত করে তুলেছে। ওর চোখ দুটো যেন দপদপ করছে। প্রত্যেক পদক্ষেপের তালে তালে হাড়গুলো বেজে উঠছে খরমর করে, যেন ওর সারা দেহের সঙ্গেই মাংসের সম্পর্ক নেই। কি অস্বাভাবিক ওর গলা, যেন একটা বাখারির উপরে বসানো আছে মুন্ডুটা। ভয়াবহ সাক্ষাৎ মৃত্যুর মূর্তি ঝড়ের মতো ছুটে আসছে শিকারের দিকে। দিলীপ আর দাঁড়ালে না, মণিলালের বাড়ির দিকে প্রাণপণে ছুটতে লাগলো। কণ্ঠে তার আত্মচিৎকার, পিছনে মৃত্যু পিশাচ, সামনে আলোকোজ্জ্বল জীবনময় অট্টালিকা, ওদিকে নরক এদিকে স্বর্গ, কিন্তু মাঝখানে এখন রয়েছে বিপজ্জনক ব্যবধান। ওই পথটুকু আজকে লম্বাই মনে হচ্ছে, আজ যেন আর পথের শেষ আসবে না। কিন্তু পথের শেষ হলো। জীবন্ত মৃত্যু তখন তার কাছে থেকে মাত্র 10 হাত দূরে।
জ্বলন্ত চোখে দুখানা অস্থিসার দীর্ঘ বাহু বাড়িয়ে সে দিলীপকে ধরবার জন্য প্রস্তুত হয়েছে। এক টানে বাগানের ফটক খুলে দিলীপ আবার ছুটল বাড়ির দরজা, সেখান থেকেও খানিকটা দূরে। সবাই শুনলে বিভীষিকা তখনও তার পিছু ছাড়েনি। সেও সশব্দে ফটকটা খুলে ফেললে এবং পিছনে অতি নিকটে তার কঠিন পায়ের শব্দ। দেহের শেষ শক্তিটুকু প্রয়োগ করে দিলীপ তার দ্রুত গতিকে দ্বিগুণ দ্রুত করে তুললে এবং কোন রকমে বাড়ির ভিতরে ঢুকে পড়ে বিকট স্বরে চেঁচিয়ে দরজাটা বন্ধ করে খিল তুলে দিলে। কোথা থেকে ছুটে এসে মণিলাল বললে, কি আশ্চর্য দিলীপ, দিলীপ ব্যাপার কি? মণিলাল দৌড়ে গিয়ে যখন সে এক গ্লাস জল নিয়ে ফিরে এলো, দিলীপ তখন একান্ত অবসন্নের মতো একখানা চেয়ারের উপর বসে পড়ে হাঁপ সামলাবার চেষ্টা করছে। এই নাও জল। বন্ধু, তোমার একই মূর্তি, মুখ যে একেবারে কাগজের মতো সাদা হয়ে গেছে। দিলীপ সাগ্রহে হাত বাড়িয়ে তার তপ্ত পাথরের মতন শুকনো গলাটা ভিজিয়ে নিলে। তারপর খানিকক্ষণ চুপ করে থাকবার পর বললে, মণিলাল, সব কথা পরে বলছি, আপাতত শুনে রাখো, আজ রাত্রে তোমার বাড়ি হবে আমার শয়ন মন্দির। কাল সকালে আবার সূর্যোদয় না হলে আমি আর এ বাড়ির বাইরে যেতে পারবো না। দিলীপের মুখের দিকে তাকিয়ে বললে, তুমি যা বলবে তাই হবে, আমি তোমার জন্য ব্যবস্থা করতে বলেছি। ও কি, উঠে আবার কোথায় যাচ্ছ? দোতলার বারান্দায়, সেখান থেকে চারিদিকে সব দেখা যায়। তুমি আমার সঙ্গে এসো, আমি যা দেখেছি তুমিও তা নিজের চোখে দেখলে ভালো হয়। দোতলার বারান্দায় বেরিয়ে চোখ পড়ল চারিদিকে চন্দ্রালোকের রাজ্য, যার প্রজা হয়ে গাছপালা, লতাপাতা, ফুল ফল। দিলীপ প্রথমে বারান্দা থেকে ঝুঁকে পড়ে বাগানে যতখানি দেখা যায় তার উপরে চোখ বুলিয়ে নিল। সেখানে দক্ষিণা বাতাসে কেবল ছোট বড় ফুল গাছেরা দুলে দুলে চন্দ্রলেখার স্বপ্ন দেখছে। তারপর সে মাঠের দিকে এবং সুদীর্ঘ সাদা ফিতার মতো মেঠো পথের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলে সেখানেও জলহীন পূর্ণ শান্তির মধ্যে ঘুমিয়ে রয়েছে সুমধুর জ্যোৎস্না। কাছে বা দূরে জীবন্ত কোনো প্রাণীর ছায়া পর্যন্ত দেখা গেল না। মণিলাল বললে, দিলীপ, তুমি কি সিদ্ধিকে দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছো? এখানে এসে কাকে তুমি খুঁজতে চাও? সে কথা তোমাকে বলছি, কিন্তু কোথায় সে গেল, কোথায় লুকোলো? হ্যাঁ, ওই দেখো মণিলাল, ওই দেখো পথটা যেখানে মোড় ফিরেছে ওইখানে, তাকিয়ে দেখো। বলেই সে উত্তেজিতভাবে মণিলালের বাহু সজোরে চেপে ধরলে। মণিলাল বললে, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আমাকে দেখাবার জন্য এত জোরে আমার হাত চেপে ধরবার দরকার নেই। হ্যাঁ, ওখান দিয়ে কেউ যাচ্ছে বটে, কোনো মানুষ। দেখলে মনে হয় সে রোগা কিন্তু ঠ্যাঙা, খুব ঠ্যাঙা। বেশ তো, পথ দিয়ে মানুষ যাচ্ছে, আর মানুষরা চিরকালই পথ দিয়ে চলে। কিন্তু সেই জন্য তোমার তো বেশি ভয় পাবার কারণ কি? কারণ কিছুই নেই, তবে এই মূর্তিটাই আমাকে ধরবার জন্য পিছনে তাড়া করেছিল। আচ্ছা, তোমার বৈঠকখানা চলো, সব কথা সবিস্তারে বর্ণনা করছি। দুজনে আবার নেমে বৈঠকখানা এসে বসলো। প্রচুর আলোকে আনন্দময় সেই সাজানো ঘরের একখানা কৌচের উপর বসে দিলীপ একেবারে গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা একে একে মণিলালের কাছে বর্ণনা করে গেল। ছোট খাটো খুঁটিনাটিটা পর্যন্ত বাদ দিলে না। কাহিনী সাঙ্গ করে সে বললে, মণিলাল, এই হচ্ছে আমার অভিশপ্ত অভিজ্ঞতার ইতিহাস। এ কাহিনী অসম্ভব বটে, কিন্তু এর প্রত্যেক বর্ণই সত্য। মণিলাল খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল, তার মুখের ওপর একটা হতভম্ব ভাব। তারপর সে ধীরে ধীরে বললে, আমার জীবনে এমন গল্প কখনো শুনিনি। তুমি সমস্ত বিষয় বর্ণনা করলে বটে, কিন্তু তুমি নিজে কি সিদ্ধান্তে উপস্থিত হয়েছো বলো দেখি। তোমার নিজের মত কি? তার আগে তোমার মত শুনতে চাই। এ বিষয় নিয়ে তুমি ভাববার সময় পেয়েছো, আমি পাইনি। আসল ব্যাপার আমার যা মনে হয় তা হচ্ছে এই, ওই শয়তান ভৈরব মিশরে গিয়ে এমন কোনো গুপ্ত মন্ত্র শিখে এসেছে যার গুণে মমিকে, অর্থাৎ হাজার হাজার বছর আগেকার মরাকে অথবা একটা বিশেষ মরাকে অন্তত খানিকক্ষণের জন্য জ্যান্ত করে তুলতে পারা যায়। যেদিন সে প্রথম অজ্ঞান হয়ে যায় সেদিন সম্ভবত মরাটাকে সর্বপ্রথম জাগিয়ে তুলতে পেরেছিল, কিন্তু একটা পুরানো শুকনো মরা জীবন্ত হয়ে উঠেছে।
এই অনভ্যস্ত অসম্ভব দেখেই সে যে জ্ঞান হারিয়ে ফেলেছিল তাতে আর কোনোই সন্দেহ নেই। তারপরে জীবন্ত মরার নড়াচড়া দেখতে সে অভ্যস্ত হয়ে পড়ে। যদিও মমির সেই জীবন নিশ্চয়ই দীর্ঘস্থায়ী নয়, কারণ আমি তাকে দিনের পর দিন সম্পূর্ণ জড় পদার্থের মতো কফিনের ভেতর থাকতে দেখেছি। কিন্তু অপার্থিব অদ্ভুত শক্তির অধিকারী হয়ে ভৈরব বুঝলে যে মরার সাহায্যেও সে মনের মতো কার্য সফল করতে পারে, কারণ এটা হচ্ছে মানুষের মরা। অতএব জ্যান্ত হলে তার মানুষই বুদ্ধি আর শক্তিও ফিরে পায়। নন্দলালের উপর ভৈরবের রাগ ছিল, তার ওপরেই সে প্রথম পরীক্ষা করলে। তারপর এই নতুন ক্ষমতা পেয়ে আনন্দে অধীর হয়ে সে অবনীকেও নিজের দলে টানবার চেষ্টা করলে। কিন্তু অবনী হচ্ছে ভিন্ন ধাতুতে গড়া, এসব অন্যায় ভূতের ব্যাপারে সুযোগ দিতে চাইলে না। ভৈরবের সঙ্গে ঝগড়া বাঁধল। এমন লোকের হাতে সে নিজের বোনকে সমর্পণ করতে নারাজ হলো, আর তার ফলে সেও পড়ল ভৈরবের হুকুমে এই জ্যান্ত মরার হাতে। কিন্তু আগে নন্দলাল, তারপর অবনী। যে প্রাণে প্রাণে কোনো রকমে রেহাই পেলে, সেটা হচ্ছে দৈবের মহিমা। নইলে ভৈরবের উপরে আজ দুটো নরহত্যার চাপ পড়ত। তারপর সে যখন টের পেলে যে আমিও তার গুপ্ত কথা জেনে ফেলেছি, তখন আমাকেও তার পথ থেকে সরিয়ে নিশ্চিন্ত হতে চাইলে। আমি যে এখানে আসবো সেটা জানতো, দিলে তার মমিকে লেলিয়ে। কিন্তু ভাগ্য আমার প্রতি সুপ্রসন্ন, নইলে কাল সকালেই তোমার বাগানের ভিতর দেখতে পেতে আমার মৃতদেহ। আমি ভীতু লোক নই, কিন্তু এরকম মৃত্যু ভয় অতি বড় সাহসীও সহ্য করতে পারে না। মণিলাল অবিশ্বাসের হাসি হাসতে হাসতে বললে, বন্ধু, অতিরিক্ত লেখাপড়া করে করে তোমার মাথার গোলমাল হয়েছে। 20 শতাব্দীর কলকাতায় 4000 বছরের পুরানো মিশরের জ্যান্ত মমি, সবচেয়ে কড়া গাঁজার ধোঁয়াও এর কাছে হার মানে। এই মমিকে খালি তুমিই দেখেছো, আর কেউ একে জ্যান্ত অবস্থায় দেখেনি। নিশ্চয়ই আর কেউ কেউ দেখেছে, কারণ এই অঞ্চলের অনেকেই বলছে যে বানর জাতীয় কোনো জীব যেখানে সেখানে মানুষের উপর অত্যাচার করছে। তাছাড়া তারা আর কি বলবে? আসল ব্যাপারটা যে কল্পনা করা অসম্ভব। কল্পনার দরকার কি? আসল ব্যাপার তো বেশ বোঝা যাচ্ছে। কি বোঝা যাচ্ছে? প্রথমত ধরো, তুমি বলছো শূন্য কফিনকেও হঠাৎ পূর্ণ হতে দেখেছো। তুমি ভুলে যাচ্ছ ভৈরবের ঘরে আলো কমানো ছিল। সেই ম্লান আলোতে প্রথমটা তোমার ভালো করে তাকাবার দরকার হয়নি, তাই তুমি চোখের ভ্রমে মমিটাকে দেখতে পাওনি। না না মনিলাল, এ হতেই পারে না। হতে পারে না কি? তাই হয়েছে। তারপর আমার বিশ্বাস এই অঞ্চলে হঠাৎ কোনো গুন্ডা এসে লীলা খেলা শুরু করেছে। নন্দলালের উপরে সেই আক্রমণ করেছে, তোমাকে একলা পেয়ে সেই তেড়ে এসেছে, আর অবনী জলের ভিতরে নিজেই পড়ে গেছে দৈব গতিতে। এসবের জন্য ভৈরবকে দায়ী করো না, কারণ তোমার এই উদ্ভট মত ধোপে টিকবে না। তাকে জোর করে আদালতে হাজির করলেও আইন তোমার একটা কথাও বিশ্বাস করবে না। দিলীপ গম্ভীর স্বরে বললে, আমি তা জানি, তাই আইনের আশ্রয় না নিয়ে আমি নিজের শক্তির ওপরেই নির্ভর করতে চাই। তার মানে আমি কলকাতাকে এক অদ্ভুত বিপদ থেকে রক্ষা করতে চাই। কেবল তাই নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নিজে আত্মরক্ষা করতে চাই। আমার কর্তব্য আমি স্থির করেছি। এখন ঘন্টাখানেক আমাকে একলা থাকতে দাও। আমাকে একটা কলম আর একখানা কাগজের প্যাড দিতে পারবে? নিশ্চয়ই। ওই কোণের টেবিলের ধারে গিয়ে বসলেই তুমি যা চাও তাই পাবে। দিলীপ টেবিলের ধারে গিয়ে বসলো, তারপর কাগজ কলম নিয়ে কি লিখতে লাগলো। 1 ঘন্টার পর 2 ঘন্টার আগে তার লেখা শেষ হলো না। ততক্ষণ ধরে মণিলাল একখানা সোফায় বসে বই পড়তে ও মাঝে মাঝে দিলীপের দিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো। তারপর দিলীপ একতারা কাগজ নিয়ে উঠে এসে মণিলালের সামনে দাঁড়িয়ে বললে, এখন তুমি সাক্ষী হও। এই কাগজের তলায় একটা সই করে দাও। সাক্ষী হব? কিসের সাক্ষী? এটা যে আজকের তারিখে আমি সই করেছি তারই সাক্ষী হবে তুমি। বন্ধু, এরই ওপরে আমার জীবন নির্ভর করছে। দিলীপ, তুমি পাগলের মতো কথা কইছো। চলো খেয়ে দিয়ে শোবে চলো। আমি যা করেছি অনেক ভেবে চিন্তেই করেছি। যে মুহূর্তে তুমি সই করবে আমি তোমার সব কথাই শুনবো। নাও সই করো। কিন্তু কি জন্য সই করবো সেটা বলো। আজ আমি তোমাকে যে ঘটনাগুলো বলেছি এইসব কাগজে তা লিখে রাখলাম। তুমি কেবল সাক্ষী হও মণিলাল। মণিলাল তখনই সই করে দিয়ে বললে, নাও, কেমন হলো তো? কিন্তু তোমার মতলব কি আমি জানতে চাই। পুলিশের হাতে যদি ধরা পড়ি তাহলে এই কাগজগুলো দাখিল করো। পুলিশের হাতে তুমি ধরা পড়বে কেন?
হয়তো আমি নরহত্যা করব। দিলীপ, দিলীপ, গোয়ারের মতো কোনো কাজ করো না, মোটেই নয়। আমি আমার কর্তব্যই করব। এখন এই কাগজগুলো তুমি রেখে দাও। আমি এবার খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে চাই, কাল সকালে অনেক কাজ। অপূর্ব শবদাহ। দিলীপকে যারা চেনে তারা জানে না যে শত্রু হিসাবে সে বড় সহজ মানুষ নয়। যেমন মন দিয়ে সে লেখাপড়া করত, তেমনি ভাবে দেহ মন একাগ্র করেই লোকের সঙ্গে বন্ধুতা বা শত্রুতা করতে পারত। এই ছিল তার স্বভাব। অর্ধ সমাপ্ত করে কোনো কিছুই সে ফেলে রাখতে পারত না। সে যে কি করবে সে কথা কিছুতেই মণিলালের কাছে ভাঙলে না। কিন্তু পরদিন প্রভাতে পূর্ব আকাশে রঙের খেলা শুরু হবার আগেই দিলীপ বিছানা ছেড়ে জামা কাপড় পরে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। এই তো সেই চিরপরিচিত বিহঙ্গ কলরলে ও তরু মর্মরে সঙ্গীতময় পথ আর মাঠ। কিন্তু অবর্ণনীয় বিভীষিকার চলন্ত ছায়াকে বুকে করে রাতে ওরাই কি ভয়ানক হয়ে উঠেছিল। রাতের অন্ধকার ও অস্পষ্টতা এসে পথ ঘাটে যে কোনো বিভীষিকার জন্য জমি তৈরি করে রাখে, তাই হঠাৎ কোথাও একটা গাছের ডাল নড়লে বা পেঁচা ডেকে উঠলে বা বাদুর টানা ঝটপট করলে মানুষের বুকও ছমছম করতে থাকে। কিন্তু দিনের বেলায় সুস্পষ্ট সূর্যালোক কাপুরুষকেও সাহসী করে তোলে। সেই সৃষ্টি ছাড়া মূর্তিটা আজ যদি এখন এই মেঠো পথে এসে দাঁড়ায়, দিলীপ নিশ্চয়ই তাহলে কালকের মতো ভয়ে উদ্ভ্রান্ত হয়ে ওঠে না। এমনি সব ভাবতে ভাবতে দিলীপ কাঁচা রোদে সোনামাখা পথের উপর দিয়ে এগিয়ে চলল। প্রথমে প্রতাপের বাড়িতে গিয়ে হাজির হলো। প্রতাপ তখন সবে উঠে হাত মুখ ধুয়ে প্রভাতী চায়ের সঙ্গে খবরের কাগজ নিয়ে বসেছে। দিলীপকে এত ভোরে দেখে বিস্মিত হয়ে বলল, তুমি যে এখন চা আনতে বলে? না ধন্যবাদ। প্রতাপ, তুমি এখনই আমার সঙ্গে আসতে পারবে? কেন পারবো না? আমি যা বলবো করবে? নিশ্চয়ই। তোমাদের বন্দুক আছে না? আছে, কিন্তু বন্দুক কি হবে? সেটা সঙ্গে করে নিয়ে এসো, আর এক গাছা খুব মোটা লাঠি। বাঘ মারা যায় এমন লাঠি তোমায় দিতে পারি, কিন্তু এত অস্ত্রশস্ত্র কেন? যুদ্ধযাত্রা করবে নাকি? দেওয়ালের উপরে ওই যে বড় রাম দাখানা টাঙানো রয়েছে, ওখানেও চাই। এই যে কুরুক্ষেত্রের আয়োজন, আর কিছু চাই? কামান টামান? আপাতত দরকার হবে না। তোমাকেও দরকার হতো না, কিন্তু পাছে একজনের বেশি লোক আমাকে আক্রমণ করে, সেই ভয়েই তোমাকে নিয়ে যাচ্ছি। আমরা কেউ শিশু নই, কেউ আক্রমণ করলে নিশ্চয়ই লড়াই করতে পারবো, কি বলো? আর তো উচিত। কিন্তু এখন বীর দর্পে কোন দিকে যাত্রা করতে হবে বলো? ফটু ইলামের দিকে? না, আমার বাসার দিকে। তোমার বাসার দিকে? অর্থাৎ ভৈরবের বাসার দিকে। কিন্তু সেজন্য এমন সমরসজ্জার প্রয়োজন কি? ভৈরবকে যদি বধ করতে চাও, একটা ঘুষি বা চর বা লাথি যথেষ্ট। না প্রতাপ, না, ভৈরব একলা নেই। তাহলে সেও কি সৈন্য সংগ্রহ করেছে? এসব প্রশ্নের জবাব পরে দেব, এখন যা বলি শোন। বন্দুক আর রামদা নিয়ে আমি ভৈরবের ঘরে ঢুকবো। ওই মোটা লাঠি কাঁধে তুমি দরজার বাইরে অপেক্ষা করবে। যদি আমার দরকার হয় তোমাকে আমি ডাকবো, তখন তুমি লাঠি চালিয়ে শত্রু মারতে একটু ইতস্তত করো না। এখন চলো। জয় হুকুম জেনারেল। তাহলে এই আমি কুইক মার্চ শুরু করলাম। ভৈরব টেবিলের সামনে বসে এক মনে কি লিখছিল। দরজা খোলার শব্দে মুখ তুলে দেখলে দিলীপ ঘরে ঢুকে আবার দরজা ভেঙে দিল। তার পিঠে বাঁধা বন্দুক হাতে রামদা। প্রথমটা সে হতভম্বের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তারপর বিষম রাগে তার কপালের শিরাগুলো ফুলে উঠল। দিলীপ কফিনটার দিকে তাকিয়ে দেখলে নিঃশ্বাস মৃত্যুর আড়ষ্টতা নিয়ে প্রাচীন মিশরবাসী সেই সুদীর্ঘ মানবের মৃতদেহটা কফিনের ভিতর দাঁড়িয়ে রয়েছে। তার কঠোরগত চোখে আর জাগ্রত দৃষ্টির এতটুকু আভাস নেই। তার মাংসহীন বিবর্ণ চামড়া, ঢাকা অস্থিসার দেহের উপরে শত শত শতাব্দীর কুৎসিত জীর্ণতা মাখা। লম্বা হাত দুখানা অনাবশ্যক উপসর্গের মতো একান্ত অসহায়ভাবে দেহের দুই দিকে ঝুলছে। যদিও তার কাকড়ার দ্বারার মতো বাঁকানো নিষ্ঠুর হাতের আঙুলগুলো দেখলে মন যেন দমে যায়। কিন্তু 4000 বছরের ওই পুরানো সুটকো মরা যে আবার ওই কফিন ছেড়ে পৃথিবীর সবুজ মাটির উপরে পদচালনা করতে পারে, এমন সম্ভাবনার কথা শুনলে পাগলও বোধহয় অবিশ্বাসের হাসি এসে উঠবে। দিলীপ রীতিমতো গদিয়ানি চালে একখানা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে যেন নিজের মনেই বললে, দেখছি ধুনুচিতে আজ ধুনো পুড়ছে না।
প্যাপিরাস পুঁথির মন্ত্রও কেউ পড়ছে না, জন্তুমুখ ও দেবতাদের পুজোর আয়োজন নেই, মমিরও ঘুম এখনো ভাঙেনি। ঠোঁট ফাঁক করে হিংস্র দাঁতগুলো দেখিয়ে ভৈরব বললে, দিলীপ বাবুর বোধহয় ভ্রম হয়েছে, এটা তার নিজের ঘর নয়। দিলীপ বললে, দিলীপ বাবুর ভ্রম হয়নি, তিনি যে একটা হত্যাকারীর আস্তানায় এসেছেন এই জ্ঞান তার আছে। ভৈরব বললে, আমি যদি এখন ফোন করে পুলিশ ডাকি তাহলে ঘরে ঢুকে কি দেখবে তারা? শান্তিপ্রিয় গোবেচারা ভৈরবের হাতে রয়েছে মাত্র একটি ফাউন্টেন পেন, আর মহাবীর দিলীপ বাবুর পৃষ্ঠদেশে বাঁধা দোনালা বন্ধু তার হাতে চকচক করছে মস্ত খারাপ। দিলীপ গাত্রোত্থান করে বললে, পিঠের বন্দুক এই আমি হাতে নিলুম, আর এই রামদা উপহার দিলুম তোমাকে, এবার তুমিও সশস্ত্র হলে তো? টেবিলের উপরে স্থাপিত রামদার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ভৈরব বললে, তারপর রামদার সঙ্গে কি বন্দুকের যুদ্ধ হবে? দিলীপ বুঝতে পারলে ভৈরব মনের ভাব চাপবার চেষ্টা করছে বটে, কিন্তু ভয়ে তার কণ্ঠস্বর কেঁপে কেঁপে উঠছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বললে, রামদা নিয়ে তুমিও উঠে দাঁড়াও, তারপর ওই মমিটাকে কেটে টুকরো টুকরো করে ফেলো। শুকনো হাসি হেসে ভৈরব বললে, ও খালি এই মরার উপরে খাড়ার ঘা? হ্যাঁ, খালি এই। শুনলুম রাজার আইন তোমাকে ধরতে পারবে না, কিন্তু আমার নিজের একটা আইন আছে, তার কাছে তোমার মুক্তি নেই। তোমার ঘরের ঘড়ির দিকে তাকিয়ে দেখো, বেলা 8টা বাজতে আর 5 মিনিট বাকি। এই আমি বন্দুক তৈরি রাখলাম, 5 মিনিটের মধ্যে তুমি যদি ওই মমিটাকে কেটে টুকরো টুকরো করে না ফেলো, বন্দুকের গুলিতে আমি তোমার খুলি উড়িয়ে দেবো। তুমি আমাকে খুন করবে? হ্যাঁ। কি কারণে? তোমার শয়তানির জন্য। ভৈরব, 1 মিনিট গেল, কিন্তু কি শয়তানি আমি করেছি বলা বাহুল্য, তুমিও জানো আমিও জানি। এ হচ্ছে ধাপ্পা দিয়ে ভয় দেখানো। 2 মিনিট কাটলো, ধাপ্পায় আমি ভয় পাবো না। তুমি হচ্ছে পাগল, বিপজ্জনক পাগল। তোমার কথায় আমার নিজের সম্পত্তি নষ্ট করবো কেন? ওটি মূল্যবান মমি, তোমাকে ওটা খান খান করে কেটে পুড়িয়ে ফেলতে হবেই। আমি ওসব কিছুই করব না। 4 মিনিট কাটলো। দিলীপ বন্দুক তুলে নলটা ফেরালে ভৈরবের দিকে, তার মুখে দৃঢ় প্রতিজ্ঞার ভাব। ভগবানের নামে শপথ করছি, 8টা বাজলেই আমি তোমাকে পাগলা কুকুরের মতো গুলি করে মারবো। এর জন্য আমি ফাঁসি যেতেও রাজি। এখনো উঠলে না, ঘড়িতে 8টা বাজছে, তবে মরো। দিলীপ ঘোড়ার উপর আঙুল রাখলে। ভৈরব উঠে পড়ে ভয়ার্ত মুখে বললে, আমি তোমার কথা মতোই কাজ করব। বলেই সে তাড়াতাড়ি রামদা তুলে মমির সরুঙ্গে গলার উপরে এক কোপ কষিয়ে দিলে। কাটা মুন্ডুটা খটাস করে মাটির উপর পড়ে গেল। তারপর মরার উপরে কোপের পর কোপ পড়তে লাগলো। ভৈরব এক একবার কোপ বসায় আর এক একবার মহা ভয়ে ফিরে দেখে দিলীপ কি করছে। মিনিট 5-এর মধ্যেই সব শেষ। ঘরের মেঝের উপর শুকনো মরার খণ্ড বিখণ্ড হাত, পা, বাহু, মুখ, নাক, চোখ, ধর ও কুচি কুচি অঙ্গ প্রত্যঙ্গ পুঞ্জীভূত হয়ে উঠল। দিলীপ বজ্রগম্ভীর স্বরে বললে, ওর ওপরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগাও। ভৈরব নীরবে তার হুকুম তামিল করল। শুকনো মরার টুকরোগুলো কাগজের মতো সহজেই দাউ দাউ করে জ্বলে উঠল, বিশ্রী দুর্গন্ধে ও আগুনের তাপে টেকা দামে। কিন্তু দিলীপ তখনও বন্দুক তুলে স্থির মুখে অটল হয়ে দাঁড়িয়ে আছে। ভৈরব ভারাক্রান্ত কণ্ঠে বললে, কেমন হয়েছে তো? না, বের করো তোমার সেই মন্ত্র লেখা প্যাপিরাস পাতার পুঁথি, সেটাও আগুনে ফেলে দাও। কাতর স্বরে ভৈরব বললে, না না, তার থেকে আমাকে বঞ্চিত করো না দিলীপ বাবু। আপনি কি রত্ন নষ্ট করতে চাইছেন জানেন না। সে পুঁথি জ্ঞানের আধার, তেমন পুঁথি পৃথিবীতে আর নেই। ভৈরব, পোড়াও সেই পুঁথি। দিলীপ বাবু, আমার কথা শুনুন, পুঁথিখানা পোড়াতে বলবেন না। ও পুঁথি আমাদের দুজনের সম্পত্তি হয়ে থাক। ওর সব কথা আপনাকে আমি নিজে শিখিয়ে দেবো, তাহলে আমরা দুজনেই হব বিশ্বজয়ী। টেবিলের কোন টানায় পুঁথিখানা আসে দিলীপ তা জানতো। সে এগিয়ে গিয়ে সেখানা টেনে বের করলে।
ভৈরব হাউমাউ করে কেঁদে উঠে তার হাত থেকে সেখানা কেড়ে নিতে এলো, কিন্তু দিলীপ এক ধাক্কায় তাকে সরিয়ে পুঁথিখানা আগুনের মধ্যে নিক্ষেপ করলে। পুঁথিখানা যখন পুড়ে একেবারে ছাই হয়ে গেল, দিলীপ ফিরে হাসি মুখে বললে, ভৈরবচন্দ্র, এখন তুমি হলে নির্বিষ সাপের মতো, আর আমার এখানে কোনো কাজ নেই, বিদায়। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।